হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দিবেন। আমি একটু ইনভাইট সেরে নেই। আপনারা আমাদের জানেন যে আমাদের মানবতার বিষয়, প্রকৃতির বিষয়, সমাজ পরিবর্তনের বিষয় ইত্যাদি বিষয়ের উপর আপনারা প্রশ্ন রাখবেন। জন ট্রাভলটা ইজ ওয়াচিং। আচ্ছা, আপনারা আসুন। এখন তো কাউকে দেখছি না, দুইজনকে দেখা যাচ্ছে, আর দু চারজন আসুক। আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা লিখে দিবেন। আমার ওই অনেক দিন পর আজকে মাথার একটু সমস্যা ছিল, চুলগুলি সব কেটে নেড়া করে ফেললাম। মাথায় একটু সমস্যা ছিল। আমাদের সম্পূর্ণ আমরা মানবতার বিষয়, সমাজ পরিবর্তনের বিষয়, বিভিন্ন ধর্মের বিষয়, রাজনীতির বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে একটু যেটা আপনারা আলোচনা করতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, আলোচনা করব। তো মেনলি আমাদের সমাজ আচ্ছা, আপনারা কোনো প্রশ্ন রাখতে পারেন। রবীন্দ্রনাথ দত্ত ওয়াচিং। আচ্ছা, এবারে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা লিখে দিন। যে কোনো বিষয় প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই। আজকে একটা বিষয় দেখলাম নেটে, যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মদের দোকান খুলে দিয়েছেন। তার জন্য এই মগরানা কোথায় মহিলারা বিশাল আন্দোলন, মহিলা বাহিনী। কারণ তাদের বক্তব্য হচ্ছে এমনি এখন কাজকর্ম নেই, তারপরে যে পুরুষ মানুষ যারা একটু গরিব ধরনের আছে, ওই মদ টদ খেয়ে পড়ে থেকে তাদের পয়সা করে কোনো খবর নেই, সংসারের দায়িত্ব নেই। তবে সরকারি মদ জিনিসটা তো বিশেষ করে খুব একটা ভালো বার্তা দেয় না আমাদের অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতিতে। সরকার তো জনদরদি, তাহলে মদ টদ বা এই সম্বন্ধে যে নেশাগ্রস্ত যেগুলি জিনিস আছে এগুলি কি একটু বাদ দিলে কি খুব অসুবিধা হয়? সেটা নিয়ে ভাবনার দরকার আছে। আমরা গ্রামে গঞ্জে থাকি, জানি যে মদ, সাট্টা, জুয়া, লটারি, বিড়ি, সিগারেট এগুলিতে সমাজকে বিষাক্ত করে ফেলছে। একে তো স্বাস্থ্যহানি, দ্বিতীয়ত অর্থনৈতিক অবস্থা যাদের খারাপ, খুবই সমস্যা। কাজে এগুলি একটু বিবেচনা করার দরকার বলে মনে করি। আর তো চতুর্দিকে তো রেশন ব্যবস্থা নিয়ে কাদা ছড়াছড়ি আছেই, খাওয়া খাইয়ে আছে। কেউ বলে দিছি সবাইকে, কেউ বলে পায় না, কেউ অর্ধেক পাইছে, কেউ পাচ্ছে না। না, কত রকম একটা অন্যরকম হচ্ছে। মোটামুটি নিরপেক্ষতা বা সুষ্ঠু ব্যবস্থা নেই। এর লক্ষণ ভালো না। মারামারি করা, পোড়াপুরি, আগুন ধরিয়ে দেওয়া, এই করা, ভাঙচুর করা, এগুলিতে ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষোভ থেকে তো বিরাট বিক্ষোভে নিলে পরে একটা সমস্যা, আইনশৃঙ্খলার পরিস্থিতি অন্যরকম হতে পারে। এখন মানুষের মাথা ঠিক নেই, অভাবের স্বভাব নষ্ট। সেই দিক দিয়ে প্রশাসনের একটু সতর্ক নজর রাখা দরকার আছে বলে মনে করি। যাক, ওরা আমাদের থেকে অনেক অনেক গুণ ভালো, অনেক গুণ অভিজ্ঞ জায়গায় আছে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা যেটা বুঝতে পারছি যে যখনই কোথাও কোনো গণ্ডগোল হয়, বৈষম্য হয়, তখনই সেখানে একটা সমস্যা দেখা দেয়। সমস্যাটা যেমন আসছে বলেই বলছি, যদি না আসতো তাহলে এই কথা বলতাম না। তো যে কোনো কাজ করলে সমস্যা যাতে না আসে সেভাবে করাটাই ঠিক, সেটা মনে হয়। তো যাক, আপনাদের কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয় বলতে পারেন। ধর্মের বিষয়, রাজনীতির বিষয়, সমাজ পরিবর্তনের বিষয়, মানবতার বিষয়। আমি তো বলি
এক এক দিন এক একটা বিষয় ঘুরে ফিরে একই। আমরা যেই দিকেই যাই, ধর্মের বিষয়ে যাই, রাজনীতির বিষয়ে যাই, মানবতার বিষয়ে যাই, সমাজ পরিবর্তনের বিষয়ে যাই, আত্মিক নিজের দিকে। ফোন করছে বাংলাদেশ থেকে, তো বলা থাকে যে আমাদের এই টাইমে ফোন করবা না। তরুণ বর্ধন যদি কোনো বক্তব্য থেকে বলবেন, কারণ ঘুরে ফিরে এক জায়গায় যায়। সমস্যার মূল হচ্ছে আমাদের মানসিকতা। যে দিক দিয়ে যাই আমাদের মানসিকতা, যা আমাদের ব্যক্তিগত সমস্যার মূল আমি নিজে। এই যে মদের আন্দোলন করছে, মদ যদি আমি না খেতাম, আমরা যদি মাতলামি না করতাম, তাহলে তো সরকার ডালাও দিলে হবে কি? তা আমরা নাচে না পড়ি আরও দেশে ঢুলে বেরোলে তো হবেই। খালি সরকারকে দোষ, সরকার যেন টাকার দরকার, যার জন্য এখন হিতে জ্ঞান নেই। আমাদেরও সেটা চিন্তা করার দরকার। মুর্শেদুজ্জামান দাদা, আশা করি ভালো আছেন। কিছু বলুন শুনি, কোনো প্রশ্ন থাকলে লিখে দিন। আমার এই অনলাইনে তো এখন কি অবস্থা হলে আমি যুক্ত করতে পারছি না। আর রবীন্দ্রনাথ দাদা, আমাদের মানুষ হতে আর কত বছর লাগবে বলে আপনার মনে হয়? আমরা তো মানুষ হয়েই জন্মগ্রহণ করছি। ব্যাপার হচ্ছে পরিবেশের কারণে আমাদের এই অবস্থা। তাছাড়া যদি পরিবেশকে ওভারটেক করে আমরা মনের জোরে কিছু করতে যাই, এককভাবে হয়তো কিছু পরিবর্তন হওয়া যাবে। সেটা যে হওয়া যাবে না তা নয়, সেটা আমার নিজের মনের ব্যাপার। প্রত্যেক মনের জোর লাগবে। যে আমাদের সর্বকে দমন করতে হলে, সর্ব হচ্ছে আমাদের বাধা। সর্বকে দমন করতে হলে পরে ব্যালেন্স আনতে হলে নিজের ইচ্ছা শক্তির দরকার, মনের জোরের দরকার, তাছাড়া কিছু না। আর যদি স্বাভাবিকভাবে হতে সমাজ পরিবর্তন হতে গেলে সেটা প্রকৃতির ধারায় আস্তে আস্তে ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটা সময় লাগবে। সেটা আমরা টাইমটা বলতে পারছি না। পরিবেশ পরিস্থিতি পথের পরিচয়, তো যে হারে এগুচ্ছে খুব বেশি সময় লাগবে না মনে হয়। কারণ আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আকাশ পাতাল ডিফারেন্স। এখন যেটা আছে, আজকে যে অবস্থাটা আছে, যেটা যাচ্ছে দিনটা সেটাই ভালো, যেটা আসছে সেটাই খারাপ। তা মনে হয় আরও অনেক খারাপ পরিবেশ পরিস্থিতি আসবে সমাজের বুকে। কারণ সারা পৃথিবীব্যাপী সমস্যাটা, কারণ মানুষের এখন পেটে টান পড়ছে। পেটের সমস্যা হলে সবচেয়ে বড় সমস্যা। তাতে যাবতীয় সমস্যা আছে সব সমাধানের পথে চলে যাবে, এটা আমার মনে হয়। তবে কিছু তো মানুষের মনের পরিবর্তন হওয়া দরকার। আগামী দিনে যে সমাজ পরিবর্তনটা করা হবে, সমাজের তো দায়িত্বে থাকতে হবে কিছু মানুষের। তো এখনকার যেরকম দায়িত্ব আছে, এরকম স্বার্থপর মানসিকতার, স্বজন পোষণের নীতি নিয়ে সেই এই মানসিকতার মানুষ যদি দায়িত্বে থাকে, তাহলে তো সমাজ আবার সেই হবে। যার জন্য ক্ষমতা পাল্টাচ্ছে কতবার, বিপ্লব হচ্ছে কতবার, পরিবর্তন হচ্ছে না, সমাজ পরিবর্তন হচ্ছে না। একই চিত্র, যার হাতে যাচ্ছে তারাই সেই কথাই বলছে। কারণ আমাদের মধ্যে সেই দেশাত্মবোধ নেই, উদারতা নেই, নিরপেক্ষতা নেই। আমরা গণ্ডি চিন্তায় ব্যস্ত আছি। তারপর বিভিন্ন বৈষম্যবোধ আছে আমাদের মধ্যে। কাজেই যখন আমাদের হাতে ভাগ বাটোয়ারা আসবে, তখনও তো আমরা ওই রকমই করব। কাজেই এই সমাজ ব্যবস্থাকে ধরে রাখার জন্য প্রকৃতি আমাদের সেই অবস্থা করে দিবে। কিন্তু সেই জায়গায় যদি আমরা যেতে না পারি, সেই জায়গায় গিয়ে যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে পরে তো মুশকিল। আর আমরা ওই জায়গার মতো আমাদের উপযুক্ত আমরা এখন এই পরিবেশ পরিস্থিতিতে আমরা দেখাতে না পারি, আমাদের আচার আচরণ দিয়ে, আমাদের চিন্তা ভাবনা দিয়ে, ধ্যান ধারণা দিয়ে মানুষের যদি মন জয় করতে না পারি, মানুষের মধ্যে এমন একটা আস্থা বিশ্বাস আনতে হবে যে না, সবাইকে তো দেখলাম, এদের যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে পরে আমাদের কোনো সমস্যা হবে না। সত্যিকারের মানসিকতা এদের আছে, এরকম একটা মানসিকতা আর মানুষের মনে আসা দরকার। তাই আমার গুরু বলতো, তোমাদের আচার আচরণে মানুষ সন্তুষ্ট হয়ে আবাহন করে গদিতে বসাবে।
আবাহন করে গদিতে বসাবে। কাকে বসাবে? যারা সেই সমাজ উপযুক্ত, মানুষের মনে যখন আস্থা বিশ্বাস আসবে। এখনকার মানুষের প্রতি আস্থা বিশ্বাস থাকবে না, কারণ মানুষের মধ্যে ঘা গুতা খেয়ে বারবার দেখে সেটা মানুষের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। বারবার ধারবাকি দেওয়ার পরে যেমন একটা অভিজ্ঞতা হয় দোকানদারের, তা সাধারণ মানুষের ভোট দিতে দিতে, ক্ষমতা পরিবর্তন করতে করতে, সবার স্বাদ খেতে খেতে সাধারণ মানুষের প্রতি একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আমরা যেটা বলছি সাধারণ মানুষ অজ্ঞ মূর্খ, আসলে অজ্ঞ মূর্খ না, তাদের একটা বোঝ আছে। তারা সংঘবদ্ধ নয়, সেইভাবে প্রতিবাদ করতে পারে না, তাই প্রচলিত পড়াশোনা একটু কম, অর্থ কম, যার জন্য ওদের আমরা নেগলেক্টভাবে দেখি। কিন্তু তারা কিন্তু বুঝে, সব নিজের সব বুঝে। তা আগামী দিন সেই অবস্থা আসবে। এখন আপনাদের কাজ হচ্ছে যে অবস্থায় আছে থাকুন, থেকে মানসিক পরিবর্তন করা। আমাদের আসল কাজই হচ্ছে, প্রাথমিক কাজই হচ্ছে আত্মিক বিপ্লব। এই যে প্রচলিত সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিকার করতে হবে। যেখানে উঁচু নিচু দেখবে সেখানে ছেঁকে ধরবে, এই করবে সেই করবে, এগুলি আগেকার দিনে সে বিপ্লবী কথাবার্তা ছিল। ওই কথাবার্তা বলে হবে না। এখন হচ্ছে আধ্যাত্মিক চেতনায়, যা আগে নিজে মানুষ নয়, নিজে পরিবর্তনে অন্যকে আমরা বলতে পারি না। নিজে পরিবর্তন হতে হয়। তা নিজের দিকে প্রশ্নতা, আমি কি পরিবর্তন হয়েছি? আমার কি ভিতরে কি সাম্যতা আসছে, নিরপেক্ষতা আসছে? আমি কি সমস্ত ধর্মের ঊর্ধ্বে উঠতে পেরেছি, দলমতের ঊর্ধ্বে উঠতে পেরেছি? আমি কি সকল মানুষকে এক ভাবতে পেরেছি? সেরকম নিজের ভিতরে সে প্রশ্নটা আনতে হবে। আস্তে আস্তে পরিবর্তন হতে হবে, তেমন বেশি টাইম লাগবে না। পরিবর্তনের সময়ের ব্যাপার, পরিবেশ পরিস্থিতি সব কিছু করে। সময়ের ব্যাপার বলতে এখন সেই সময় আসতেছে। এটা আমাদের মনের ব্যাপার, ইচ্ছা শক্তির ব্যাপার। আমরা ইচ্ছা করলে পরিবর্তন হতে পারি, অনেকটা হতে পারি, সে কোনো ব্যাপার না। তো যে আমাদের ভালো মন্দ যা কিছু হচ্ছে আমাদের কর্মফলে হচ্ছে। আচ্ছা, জ্ঞানভিত্তিক নৈতিক শিক্ষার অভাব নয় কি? নৈতিক শিক্ষা তো নেই, সমাজে নেই, অভাব তো আছে। নৈতিক শিক্ষা নেই, স্কুল কলেজে নেই, মাদ্রাসা মক্তবে নেই, সব। যে মাদ্রাসা, আজকে একটা টিভি দেখলাম, বললো যে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিতে হবে। আপনাদের অনুরোধ করি, কারো ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন না। ওজা বলতে চাইল, বক্তব্য ছিল যে মাদ্রাসার মধ্যে সেই অন্যরকম জুলুম হয়, বাচ্চা কাচ্চাদের উপর যৌন অত্যাচার করে। তাই হুজুররা তো বেশিরভাগ বলে ওইখানে তারা বলতে পারে না, কিছু না, নানান রকম অনেকগুলি ঘটনা তুলে ধরলো। তা যা বললো সেই অবস্থার পরিপ্রেক্ষিতে, তো ওইখানে যাবে সে কী শিখবে? এই অবস্থা। আর নৈতিক শিক্ষা তো নেই। এই যে আজকে একটা ভিডিও দেখলাম, তো দেখলে হয় কিন্তু বললে তো হয়তো বললো যে বদনামের কথা না, মানে পৃথিবীতে হয় দরকার থাকা দরকার বর্তমান পরিবেশ পরিস্থিতি, ওরা যা বক্তব্য ইসলাম ধর্ম, এর ছাড়া আর কাউকে থাকার উচিত না, থাকার দরকার নেই। কারণ তারা মানুষ নয়, তারা থাকলে কোনোদিন শান্তি হবে না। একমাত্র ইসলামের শান্তির ধর্ম, ইসলামের লোক যদি পৃথিবীতে থাকে তবেই শান্তি হবে। ওদের যা বক্তব্য, আজ একটা বক্তব্য দেখলাম মুজিবর সম্বন্ধে উল্টাপাল্টা, সেই সরকার সম্বন্ধে উল্টাপাল্টা, মানে সেই মুজিবের পুজো করে নাকি কি করছে, বিভিন্ন রকম বক্তব্য বিভিন্ন জায়গা থেকে আসে। আপনারাও দেখে থাকবেন, অনলাইনে অনেক কিছু পারবেন। মোট কথা হচ্ছে ইসলামের বিষয়ে এগুলি ঠিক নয়, পুজো পার্বণ। তা আমি তো বলি যে ওদের বিরুদ্ধে বললে যদি সেটা ওই ধর্মের অবমাননা করা হয়, তার নিন্দা হয়। ওরা যে পাইকারিভাবে অন্য ধর্মদের বিধর্মীদের বলে, পাইকারিভাবে এবং চিল্লায় বলে, সেটার বেলা কোনো দোষ হয় না। এটাই একটা আক্ষেপের ব্যাপার। ধর্ম যদি থাকবে না পৃথিবীতে, কোনোটাই থাকা উচিত নয়। আর এটার যে অবস্থায় গেছে, লড়াই ছাড়া কেউ কারো জায়গা ছাড়বে না। এটার সমাধান একটাই, ওরা যেরকম করছে ওদেরটাই ঠিক। এর বিরুদ্ধে যারা আছে তাদের এক হয়ে লড়াই করা, তারা লড়াই করে যেতে দেবে। একটাই, এই দুইটা এক জায়গায়, তিনটা এক জায়গায় থাকতে পারবে না, সম্ভব নয়। কোনো অবস্থায় কারো কথা শুনবে না। ঠিক বেটিগুলো পরের ব্যাপার, সেখানে মানবতার কোনো ধার ধারে না, মানবতার কোনো ধার ধারা নেই, কোনো কিছুই নেই, কোনো শিক্ষাই নেই। কি করে নৈতিক শিক্ষাটা কি করে হবে বলেন? স্কুল কলেজে নাই, সব বাদ দিয়ে দিচ্ছে, রাইটার বাদ দিয়ে দিচ্ছে, এই বাদ দিচ্ছে, সেই বাদ দিচ্ছে। আর ঘুম থেকে উঠে আমরা দেখছি ভেজাল, ঘুষ ভেজাল, ছল ছাতুরে মিথ্যা প্রবঞ্চনা। স্কুলে ভর্তি হইলে ঘুষ লাগে, চাকরি করতে গেলে ঘুষ লাগবে, সব কিছু টাকা ছাড়া কিছুই হয় না।
তাহলে কি কোথায় থাকবে নৈতিক শিক্ষা? শিক্ষাতে নেই। আর স্কুল কলেজে প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকে আরো সর্বনাশ করছে, রান্নাঘরের রাজনীতি ঢুকে সর্বনাশ হয়ে গেছে। কারণ রাজনীতি যদি না, স্কুল কলেজে পড়াশোনা হয় না, সব রাজনীতি হয়। পড়াশোনার সময় যদি অন্য কিছু থাকে তাইলে হয় না। তাই নেই, নৈতিক শিক্ষা নেই, হবে না। এখন নিজের থেকে, নিজের বুঝের থেকে, পরিবেশ পরিস্থিতির তাপের থেকে যদি কারো ভিতরে সেই বিশ্বাস আসে, সেই বিশ্বাস যদি আসে, তাছাড়া সম্ভব নয়। এখন নৈতিকতা শূন্য, যার কিন্তু মানবতা বোধ নেই, একদম শূন্য, সারা পৃথিবীতে নাই। আর যে 2-4 জনই থাকে সেটা গণায় ধরা যায় না। যদি প্রকাশ্যে যদি না আসে, প্রকাশ্যে আসতে হবে। মানবিক দৃষ্টিকোণের যারা আছে তাদের প্রকাশ্যে আসতে, তাদের নিজেদের প্রয়োজনে জোট বাঁধতে হবে। জাতি, ধর্ম, বর্ণ সব পৃথিবীর মানুষ হিসাবে তাদের একটা ঐক্যবদ্ধ হতে হবে, তাদের যার যার প্রয়োজনে। যার যার দল, এক শিয়ালে যদি এক জায়গা থেকে সাউন্ড করে, আশেপাশে থাকলে সবাই তার সাউন্ড দেয়। তো যারা মানবতাবাদী কর্মী আছে, বাস্তববাদী কর্মী আছে, যারা সমাজ নিয়ে ভাবে, এই পরিবর্তন চায়, এই গণ্ডগোলের মধ্যে তারা থাকতে চায় না, তাদের একজোট হওয়ার দরকার আছে। একজোট হওয়ার দরকার আছে। যার যার প্রয়োজনীয় অনুভব করবে। যদি কেউ বলে কেউ ডাক দিতে হবে, নেতা লাগবে, এইগুলো কিচ্ছু লাগবে, নেতার দরকার নেই। নেতা তুলে অনেক পরের ব্যাপার। নেতা পরিবেশ থেকে হয়ে যায়। আমাদের নেতা, আদর্শটা হইল আমাদের নেতা। সবাই আমরা একজোট হতে পারলে, একে অপরের প্রতি যদি আস্থাশীল হই, আস্তে আস্তে দেখবেন পরিবর্তন হবে। পরিবর্তন সময়পূর্ণ না হলে হবে না। গাছে ফুল আসে, ফল আসে, তার একটা সিজন থাকে, পরিবর্তন হয়ে যায় এমনি এমনি না। এখন প্রকৃতি এই পরিবর্তনের পথে নিয়ে যাবে আমাদের। সেই পথে আমরা যাচ্ছি, সময় আসন্ন। এখন শুধু তৈরি থাকেন, আর কোনো কিছু করতে হবে না। আর পরের দোষগুবোধ বাদ দিয়ে নিজে নিজে যতটুকু পারি পরিবর্তন হওয়ার চেষ্টা করি। কারণ আমার ভালো মন্দ সম্পূর্ণ দায়ী আমি, আমার পরিবারের ভালো মন্দের জন্য দায়ী আমি, আমার সমাজের ভালো মন্দের জন্য দায়ী আমি, আমার দেশের ভালো মন্দের জন্য দায়ী আমি। এখন আমরা যদি, দেশের মানুষ আমরা যদি পরিবর্তন হয়, তাহলে দেশ এমনি পরিবর্তন হয়ে যায়। আমরা যা খুশি তাই করতে পারি, অসুবিধা নেই। কিন্তু আমরা যদি পরিবর্তন না হই, হারা উদ্দেশ্যে তাকিয়ে থাকলে কিছুই হবে না। জ্ঞানভিত্তিক শিক্ষার প্রয়োজন আছে, সেই আসল কোন শিক্ষা? ইতিহাস, বিজ্ঞান, ভূগোল আছে, এই শিক্ষায় তো নৈতিকতার পরিবর্তন হয় না। অঙ্ক শিখলে তো নৈতিকতার পরিবর্তনের জন্য মানবিক শিক্ষার দরকার আছে। মানবিক শিক্ষার উৎস কি, কোন শিক্ষা গ্রহণ করলে আমাদের মনুষ্যত্ববোধ জেগে উঠবে? তাই তো বলি, বিজ্ঞানের এত উন্নত হলো, কিন্তু বিজ্ঞান কিন্তু মারছে না মানুষের মানবিকতা বোধ জাগাতে। ডাক্তার উন্নত হলো, মানুষের রোগ ব্যাধি সারাই করতে পারছে, এত কিছু হচ্ছে, কিন্তু পারছে না মানুষের নৈতিকতা পরিবর্তন করতে। আরও অবনতি হচ্ছে, বিজ্ঞানের যুগে এসে অবনতি হচ্ছে দিনকে দিন। তো এটা একমাত্র হচ্ছে আমরা যেটা মনে করি প্রকৃতির জ্ঞান, শূন্যই পূর্ণ তত্ত্ব। পূর্ণ হচ্ছে বাস্তবতার জ্ঞান, শূন্য হচ্ছে আমরা এই মহাকাশ তত্ত্ব, যেটাকে আমরা আধ্যাত্মিক জ্ঞান বলি। সেটা কিন্তু অবাস্তব না। প্রচলিত যে আধ্যাত্মিকের কথা বলে, এই ধর্মের কথা, ওই ধর্মের কথা আমরা বলছি না। এটা প্রকৃতির নীতিভিত্তিক শূন্য তত্ত্ব। সেটা আরম্ভ হবে নিজের মন, প্রাণ, চেতনা, চৈতন্য থেকে, নিজের মন থেকে। এটা মন দিয়ে দেখতে, মন দিয়ে দর্শন করতে হবে। বাস্তব চোখে দেখা যাবে না, পঞ্চেন্দ্রিয়ে দেখা যাবে না। কারণ আমার মন যে আছে, প্রাণ যে আছে, চেতনা যে আছে, এটা যেমন আমরা অস্বীকার করতে পারি না, এটার যেমন একটা উপলব্ধি আছে। আমি বুঝতে পারি ব্যথা বেদনা, হাসি কান্না, ব্যথা বেদনার এগুলি কামনা, বাসনা, লোভ, লালসা সবগুলি আমার মনের ভিতরে উদয় হয়, এটা তো অস্বীকার করার নেই। তো এই মনের থেকেই মন দিয়ে দেখতে পারবো। আর বাস্তবতায় হচ্ছে পঞ্চেন্দ্রিয়ের সাধনা। পঞ্চেন্দ্রিয়কে ব্যবহার করে যে কাজ, সেটা হলো বাস্তবতায়, সেটা হলো পৃথিবী। আর পৃথিবীর উদ্দেশ্য শূন্য তত্ত্ব, মহাশূন্য তত্ত্ব। শূন্য তত্ত্বে গেলে হচ্ছে মনের ব্যাপার। মনের সাধনা যখন আমরা করব, তখন আমি কে, কোত্থেকে আসছে, আমার সাথে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মানুষের সম্পর্ক কি ইত্যাদি, আমার অধিকার কি, কর্তব্য কি, সবার সাথে যখন আমার পরিচয় ঘটবে,
আমি নিজেকে জানতে পারবো, উপলব্ধি করতে পারবো। আমার সেই মনের সাধনা যখন আমি করতে পারবো, সব যখন উপলব্ধি করবো যে সমস্ত মানুষের মন এক, অনুভূতি এক, সমস্ত জীবজগতের অনুভূতি এক, সমস্ত প্রাণের অনুভূতি এক, সমস্ত প্রাণী আমার প্রাণ, সমস্ত মনই আমার মন, যখন সেই উপলব্ধিতে আসবে তখন আমিত্ববোধ ধ্বংস হবে। আমিত্ববোধ ধ্বংস হবে। আমিত্ববোধ তো স্বরূপ থেকে আসে, আমি আমার বোধ থেকে আসে, তখন স্বরূপ ধ্বংস হবে। স্বরূপে এমনি ধ্বংস হবে না। এটার এমন কোনো বিষ নেই, এমন কোনো ওষুধ নেই যে ওষুধ দিলাম স্বরূপ ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, লোম নাশক নয়, যেটু নাশক লাগা দিলে লোম পড়ে গেল। এই স্বরূপকে ধ্বংস করার জন্য আমাদের মনের সাধনা, মনের থেকে দরকার। মনের থেকে যখন বুঝবো যে স্বরূপে আমার ক্ষতিকারক, তখন মনের থেকে আস্তে আস্তে সেটাকে অ্যাভয়েড করলেই চলে যাবে। যেমন আমরা নেশা ছাড়িয়ে দিই, এবার মদ গাঁজা খায়, অনেকে বিড়ি সিগারেট খায়, পান খায়, দোক্তা খায়, খৈনি খায়। একটা সময় আসে ডাক্তারের পরামর্শ, নিজের প্রয়োজন বুদ্ধি হোক, পরিবেশ পরিস্থিতিতে তাকে এটা নেশা ছাড়তে বাধ্য করে। তদ্রূপ আমরা একটা পরিস্থিতিতে আসব, যখন আমরা জানবো সত্যিকারে যে আমরা ক্ষতিকর, তখন এগুলো বাদ দিতে বাধ্য হব, বাদ দেওয়া যাবে। ও বাদ দিলেই আমি মুক্ত হয়ে গেলাম, মুক্ত হয়ে গেলাম। তখন আমার হিন্দু নাই, মুসলমান নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, নকশাল নাই, সিপিএম নাই, আমরা এলাম মানুষ, পৃথিবীর মানুষ, এবং সকল মানুষের মন এক। এটা হচ্ছে মানবতার কথা। বাস্তবতায় মানবতা আসে না, কারণ বাস্তব বোধ যাদের আছে, বাস্তবতার কথা বলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, বিজ্ঞানী, তাদেরও রাগ আছে, অভিমান আছে, অহংকার আছে, তারাও প্রয়োজনে মানুষকে খুন করে, একে খুন করে, তারাও অনেক কিছু করে, তারাও সমাজে ধ্বংসকারক অনেক কিছু তৈরি করছে। আর কোনো কাজ নেই, শুধু ধ্বংস করা, মানুষকে মারা, মানুষকে মারার জন্য তৈরি করছে। তো কাজেই ওইসব ব্যাপারে, নেগেটিভ ব্যাপারে তারা অনেক সাধনা করেছে। সাধনা এমনই জিনিস যেদিকে খুশি করা যায়, ভালো মন্দ, এটা আমাদের ব্যবহারের উপর নির্ভর করে। তো এখন নেই। তো সেই সময় যখন আসবে, আগামী সমাজ ব্যবস্থা যখন আসবে, তখন জন্মগ্রহণ করি মানুষ মহান হয়ে যাবে। তখন এই ইতিবাচক কালচার থাকবে, এই নেগেটিভ কালচার থাকবে না। অটোমেটিক পরিবেশ, এখন তো পরিবেশটা খারাপ, পরিবেশ খারাপ বলেই আমরা এই বলি যে এই শূন্যতত্ত্ব, এইসব কথা বলছি। আর পরিবেশ ভালো হয়ে গেলে তখন এইসবের কোনো দরকারই পড়বে না, দরকারই পড়বে না। ওইখানে নিয়মকানুন, ওইখানের ব্যবস্থাই মানুষকে মহান করে দেবে। কারণ ওখানে অর্থের ব্যবস্থা থাকবে না, আমি আমার বোধ থাকবে না। আমি আমার বোধের থেকে সমস্ত ছলচাতুরি, মিথ্যা প্রবঞ্চনা, স্বার্থ, হিংসা, খুনোখুনি, আমি আমার বোধ থেকে, আমি আমার বোধ যখন নষ্ট হয়ে যাবে, সব আমাদের হবে। এখন আমরা আমাদের ভাবতে পাচ্ছি না। এখনকার সমাজ ব্যবস্থা সব আমাদের সকলের, এবং শুধু মানুষ নয়, সমস্ত জীবজগৎ সকলের এইখানকার অধিকার আছে, সেই বোঝটা আমরা বুঝতে পারছি না। এটা আমি সংক্ষেপে একটু বললাম। বিশ্বাসভিত্তিক শিক্ষা মানুষকে অন্ধ করে, ঠিকই বলছেন। এখন তো না বোঝার সাধনা, জন্মের পরে থেকে হেনে নম করে, হেনে ভক্তি করে, এটা গুরু, এটা অবস্থা, এটাই সব কিছু আমরা না বুঝে। এই যে গুরু, আমরা কি করে বুঝলাম? এই যে আল্লাহ কোথায় থাকে, কোথায় কি আমরা জানি না, কিছুই না। আর নিজের থেকে তো বুঝবো। প্রত্যেকটা মানুষের তো, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, সে একদিন বাবা হবে, এটা তাকে কেউ শিখিয়ে দিতে হবে না। আমাদের সব কিছু শিক্ষা দেয়, বাপ মা শিখায় দেয়, সেক্সেরা শিক্ষা দিতে হয় না, ঠিক যার যার পথ করে নেয়। মেয়েকেও শিক্ষা দিতে হয় না, ছেলেকেও না, ঠিক ছেলে মেয়ে ঠিকই হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে ন্যাচারালভাবে। ন্যাচারাল না করলেও শিক্ষা গ্রহণ করে, কোনো ব্যাপার নেই। তদ্রূপ আমাদের ন্যাচারভাবে আমাদের সব শিক্ষা হয়ে যাবে, শিক্ষা হয়ে যাবে, বাস্তবতা শিক্ষা হবে। এই অন্ধ শিক্ষাতেও দিচ্ছে সমাজ থেকে। আমি আর নিজের থেকে একটা বয়স আসলে আস্তে আস্তে শিক্ষা গ্রহণ করতে 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 বাস্তবতার পথে যেতে যেতে তখন আমাদের মনেই কৌতূহল আসবে, এটা কেন, এটা কেন, এটা কি করে হলো, এ কি করে সৃষ্টি হলো। এই যখন তার ভিতর কৌতূহল আসবে, তখন সে আরও কোনো কিছু জানতে পারবে। জানার বয়স আসুক। আর ছোটোর থেকে নম করে, এই করে এই পোশাক আশাক চাপিয়ে দেয়, টুপি দাঁড়িয়ে চাপিয়ে দেয়, সব কিছু চাপিয়ে দেওয়াটা এটা হলো মানে বাস্তব বহির্ভূত। এতে মানুষের নিজস্ব
ক্ষমতাকে নষ্ট, তার প্রতিভাকে নষ্ট করে দেয়। এই পোশাক ছাপিয়ে দিচ্ছে, তার চুল দাড়িটাকে ছাপিয়ে দিচ্ছে, সব কিছু খাওয়া দাওয়া ছাপিয়ে দিচ্ছে, তার জানা বোঝা ছাপিয়ে দিচ্ছে, আর এটাকে বিশ্বাস করতে বলছে, ওইটাকে বিশ্বাস করতে বলছে। এগুলি সম্পূর্ণ অবৈজ্ঞানিক শিক্ষা, যার জন্য আমাদের বিকাশ হয় না। তো আজকে এক জায়গাটা লেখাতে ছিলাম, মানুষ যতই বিজ্ঞানী হোক, যতই অঙ্ক পড়ুক, যতই কিছু করুক, কিন্তু একটা সময় গিয়ে দেখা যাচ্ছে ওগুলি অন্ধভাবে মেনে নেয়। অনেক অনেক কথা আছে যেগুলির কোনো যুক্তি নাই, বিজ্ঞান নেই, সেগুলিও মেনে নেয়, কিচ্ছু করার নাই। তাহলে এই শিক্ষার কোনো মূল্য নেই। দেখবেন ভালো করে, শিক্ষা বারবার বিরাট ডিগ্রি ধারণ করছে, কিন্তু এমন কিছু কিছু কথা আছে, এমন কিছু কিছু ব্যাপার আছে, ওগুলো অন্ধভাবে মেনে নেয়। তাহলে এই শিক্ষার কি মূল্য আছে? কিন্তু আমাদের ভিত দুর্বল, যার জন্য যে আমরা বলি, কালকে আমি বলছি, পরশুদিনও বলছি, আমাদের সমস্ত কিছুকে ডিলিট করে ফেলতে হবে। আল্লাহ নাই, খোদা নাই, ভগবান নাই, এই নাই সেই নাই, সব কিছু আগে ডিলিট করো। তারপরে কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা যা বুঝছি সব ডিলিট করো। ঠিক বেঠিক নেই, কোনো কিছুই নাই, সব ডিলিট করে নিজে মুক্ত হও। তারপরে নিজের জ্ঞান বুঝ দিয়ে, নিজের বিবেক দিয়ে তুমি চলো। প্রশ্নের মানে জর্জরিত করে শিখতে চেষ্টা করো। আমার সামনে শিক্ষাগুরু আছে, কিতাব নয়, প্রকৃতি। প্রকৃতির জীব জগতের মাধ্যমে থেকে আমি শিখতে পারি, তার গতির মাধ্যমে আমি শিখতে পারি। পঞ্চভূতের থেকে আমাদের সব কিছু শিখতে পারি। আমার নিজের ভিতরে আছে, আমার চলাফেরার প্রয়োজনের তাগিদে আমাকে শিখতে পারি, প্রয়োজনের তাগিদে। আমাদের আছে বিবেক, আমার একটা মন আছে, আমার একটা রুচি আছে প্রকৃতিগত, যে আমার আহার নিদ্রা মৈথুন আমার নিজস্ব, এটা তার প্রভাবই। ক্ষুধাই আমাদের, ক্ষুধার জ্বালায় আমাকে ছুটিয়ে নিয়ে যায়, কর্মের পথে নিয়ে যায়। কামনার জ্বালায় আমাকে ছুটিয়ে নিয়ে যায়, কামনা মেটানোর ব্যবস্থা করে, নিদ্রা ঘুমাতে ব্যবস্থা করে। সব কিছু আমার পরিবেশ থেকে আমি শিখতে পারি। কিন্তু আমরা যদি সেই শিক্ষা গ্রহণের জায়গা না দিই, সুযোগ না দিই, তাহলে যে আগে শিখে নিছি, ভুল শিখে নিছি, সঠিকটা শিখতে পারছি না। তা আমার বিবেক যা বলবে, বিবেক যেটা সঠিক বলবে সেটাই হলো সঠিক। আমি যা ভালোবাসি, আমি যা আশা করি, পৃথিবীর সকল মানুষ তাই আশা করে। সকল মানুষ তাই আশা করে। খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখবেন যে আমি যা আশা করি, আপনি একটা ব্যক্তি, আপনি যা যা আশা করেন পরিবেশের কাছ থেকে, মানুষের কাছ থেকে, সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, পিতামাতার কাছ থেকে, ভাই বোনের কাছ থেকে, সকলের কাছ থেকে, পরিচিত অপরিচিতের কাছ থেকে, একটা দোকানদারের কাছ থেকে, ব্যবসাদারের কাছে, যা যা আশা করেন, আপনার কাছে তারা সেই পরিবেশে, পরিস্থিতি তাই আশা করে। আপনি আপনার সন্তানের কাছ থেকে যা আশা করেন, আপনার বাবাও আপনার কাছ থেকে তাই আশা করে। তা আপনি আপনার বাবার কাছে যা আশা করেন, আপনার সন্তানও আপনার কাছে সেই আশাই করবে। যার যে আমার এইটা হলো বিবেকের নির্দেশ। বিবেকের নির্দেশ হইল স্রষ্টার নির্দেশ, ওইটা হইল সঠিক। ওইটা পালন করে চললেই আদর্শ কোরআনের পালন হবে, আদর্শ ধর্মগ্রন্থ পালন যায়, যেটি করুক। এটা হলো মানবতার কথা, এটা আদর্শ। এবং ওই বোধ আসলেই সে আদর্শ রাজনীতিবিদ হতে পারবে, সমাজের কাজ করতে পারবে। কারণ মানবতার উপরে কোনো দর্শন নেই, সব কিছু মানবতায় গিয়ে মিশবে। সব কিছু মানবতাহীন ধর্ম কোনো মূল্য নেই, মানবতাহীন রাজনীতির কোনো মূল্য নেই, মানবতাহীন মানুষের কোনো তার ব্যক্তিগত কোনো মূল্য নেই। আমরা এখন মূল্যহীন আছি, খালি গায়ের জোরে চলছি, ইগো সেন্টিমেন্ট নিয়ে চলছি, লড়াই বিবাদের মধ্যে চলছি। মানবতা এসব লড়াই বিবাদের কথা বলছে না, ইগো সেন্টিমেন্টের কথা বলে না, সেই শিক্ষা নাই। কয়েকদিন আগে আমার এক ভাই প্রশ্ন করেছিল যে শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করা যায় না। তো শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে, চালু করবে, চালু করতে গেলে সে ক্ষমতা দেখা যেত, হবে না। যার যে ক্ষমতা আছে, ক্ষমতা যার আছে তার আছে, কী করে সমাজে দাঙ্গা লাগাবে, কি করে হিন্দু রাষ্ট্র করা যায়, কি করে ইসলাম কায়েম করা যায়, কি করে ওই করা যায়। যার যার ধান্দায় আছে তারা, সমাজের চিন্তা বিশ্বের মানুষের চিন্তায় হয় না, চিন্তা তাদের নাই।
তারা সেই শিক্ষা দিবে না, তারা শিক্ষা দিবে ওই সে প্রচলিত ধর্মীয় শিক্ষা দিবে, যের কোনো যুক্তি নেই, বিজ্ঞান নেই, কিছুই নেই। আচ্ছা, ভালো প্রশ্ন রাখছেন। আচ্ছা, মোর্শেদ, পুঁজিবাদী সমাজের আয়ুষ্কাল আর কত বছর? পুঁজিবাদী সমাজ আর বেশি দিন থাকবে না। এরপরে বিপ্লব আসবে। এই ব্যবস্থার পরে, এই যে অভাব অভিযোগ আসতেছে মানুষের মৃতদেহের পরে, জেগে উঠবে, ধ্বংসের পরে হবে নূতন সৃষ্টি। এই যে মানুষের অভাব অভিযোগ হবে এই করোনার পরে, পরবর্তী স্টেজ, যে স্টেজটা আসবে, এটা একটা দুটো স্টেজ আসবে, তারপরে যেটা আসবে সেটাই আসবে। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিলুপ্ত হবে। পুঁজিবাদী শুধু নয়, এখনকার যে ধর্মীয় ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা, সকল ব্যবস্থার বিলুপ্ত ঘটবে। এটা আমার বিশ্বাস। ভুলও হতে পারে, আমার কথা চির সত্য বলে মানবেন না। আমি প্রকৃতির দর্শন থেকে যেটা উপলব্ধি করছি, যেটুকু বুঝেছি, তার থেকে বললাম। সেই টাইমে এখন কত দিন লাগবে, 6 মাস লাগবে কি 6 বছর লাগবে, সেটাই বলতে পারছি না। তবে খুব দ্রুত যাবে। পতনের গতি খুব দ্রুত হয়, খুব দ্রুতই চলছে। তা আমাদের সময় আর প্রকৃতির সময় তো এক নয়। আমাদের তো মনে হয় যে খুব তাড়াতাড়ি হলে ভালো, কিন্তু সেটার একটা গতি আছে। তবে এই যে করোনা শেষ হওয়ার পরে সমাজ ব্যবস্থা আবার চালু হয়ে কিন্তু আগের মতো আর আসবে না। যারা ভাবছি আমরা যে সমাজে সারা পৃথিবীতে আগের এই অবস্থাটা ফিরে আসবে না। এখন অনেক বিজ্ঞানীরা বলছে, অনেক যে অর্থনীতিবিদরা বলছে 2 বছরেও আর সেই অবস্থা আসবে না। আর আগের কোনো রাষ্ট্রের সেই ব্যবস্থা থাকবে না, অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। তার থেকে মানুষের মানসিকতা, যারা সমাজের মূল পরিবর্তনের ভূমিকা হচ্ছে তো জনগণ জনার্দন, জনগণের মার দুনিয়ার বার। জনগণকে আটকায় রাখতে পারবে না, টুপিটা বেঁধে কতদিন চলবে? যারা আটকে রাখবে তাদেরও ক্ষমতা নেই, শক্তি নেই, রাষ্ট্রগুলি শক্তিহীন হয়ে যাবে। রাষ্ট্রগুলি সত্যি গৃহ বিবাদের লক্ষণ, শক্তিহীন হয়ে যাবে। রাষ্ট্রগুলি যুদ্ধে জড়িয়ে পড়বে, উপায় নেই। সাধারণ মানুষের মধ্যে কোনো শৃঙ্খলা থাকবে বলে মনে হয় না, কারণ এত লোকের খাবার, এত অভাব মিটানোর মতো ক্ষমতা কোনো রাষ্ট্রের নেই। কারণ যখন আসবে ওই সময়টা, ততদিনে আর কিছু করবে, রাষ্ট্রেরও দুর্বল হয়ে যাবে। কারণ আমাদের নিজেকে দিয়ে চিন্তা করতে হবে। আমাদের যেরকম অনেকের চাকরি হারাতে হবে, অনেকের কাজ হারাবে। এতদিন যা ছিল টুকটাক গরু ছাগল বিক্রি করে, হাঁস মুরগি বিক্রি করে, সোনা গয়না বন্ধক দিয়ে, বা যার যা সঞ্চিত ছিল টুকটাক, সেইভাবে কিছুদিন চলতে পারবে, সবাই নয়। তারপরে এমন একটা সময় আসবে, তারপরে এগুলি আর শেষ। আর রাষ্ট্র এদিকে যে ফান্ড যাবতীয় যা কিছু আসবে, এটা সব দিয়ে উজাড় করে দিয়ে আস্তে তারপরে আর চালাতে পারবে না। ইনকাম যদি না থাকে, রাষ্ট্রের তো একটা ইনকাম আছে। আমাদের সংসারের মধ্যে আমাদের যদি ইনকাম বন্ধ হয়ে যায়, রাষ্ট্রের ইনকাম বন্ধ হয়ে গেলে কী দিয়ে রাষ্ট্র করবে? সারা বিশ্বে একই অবস্থা। রাষ্ট্র হয়ে যাবে দেউলিয়া, হতে বাধ্য, মুখে বলুক আর না বলুক। পয়সার কাম বক্তৃতা চলবে না। তো বোঝেন দা, সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ, আয়ের ডিপার্টমেন্টগুলি বন্ধ, আবার খরচের ওগুলি যেগুলি আয়ের ডিপার্টমেন্ট, ওগুলি আবার খরচ বেশি। রেল বন্ধ, বাস বন্ধ, মানে প্লেন বন্ধ, ট্যাক্স বন্ধ, সমস্ত পোর্ট বন্ধ, সব কিছুই বন্ধ। তো সরকারের মানে ইনকামটা হবে কি করে? ইনকামের তো কোনো সোর্স নেই। এখন খালি খরচা, মেডিকেলে খরচা, মানুষের রিলিফ দিতে খরচা, এই খরচা সেই খরচা, কিন্তু তারপরে আসল কাজের সময় পাবে না। এখনই মানুষের হাহাকার উঠেছে, কান্নার রোল উঠে গেছে। যত দিন যাবে দেখবেন কান্নার রোল বেশি। কাজে এই অবস্থাটা যখনই চলে যাবে, তারপরে কিছু রাষ্ট্রের কিছু ওদের হবে মাথা খারাপ হয়ে যাবে। নিজেদের দুর্বলতা ঢাকার জন্য তারা যুদ্ধে জড়িয়ে পড়বে। কারণ
প্রত্যেকটা মানুষের ভিতরে আসে পেছনে মেসেঞ্জার থাকে, দূত, প্রকৃতির দূত থাকে। এটা একটু হ্যালিভাবে নিন, কারণ কার মনে যে কখন শয়তানি ঢুকে যাবে, যুদ্ধ আরম্ভ করে দিবে। যুদ্ধ আরম্ভ করলে একটার সাথে আরেকটা, এবার যুদ্ধ হলে পরে সারা পৃথিবী জড়িয়ে যাবে। এই যে তো করোনার সমস্যা, তার মধ্যে দেন যুদ্ধের আবহাওয়া, ওরে মারবে, ওরে দেবে, ওরে লড়াই, ওরেই করে, সেই করে, মানে অবস্থা। যুদ্ধের পায় তারা করতেছে, হবেই, তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই। এই বিশ্বযুদ্ধের পৃথিবীর কোনো একটা রাষ্ট্র নিরপেক্ষ থাকতে পারবে না, সব রাষ্ট্র জড়িয়ে যাবে। যত রাষ্ট্র আছে সব জড়িয়ে পড়বে। জড়িয়ে পড়লে তার ভয়াবহতা, তার ব্যাপকতা কতটুকু হতে পারে সেটা একবার অনুমান করেন। কয়জন কে বেঁচে থাকবো জানি না, তো যারা বাঁচবে তার পরবর্তীতে আসবে অন্য সিস্টেম, এখনকার সিস্টেম আর থাকবে না। যদি আমরা বেঁচে থাকি তাহলে হয়তো দেখতে পারবো, এর আগে থাকবো না। তখন সেই সিস্টেমে যোগ হবে। আমাদের যা থিওরি, যেটা আমরা বিশ্বাসী, এই প্রকৃতির নিয়ম, সে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক ধর্ম, এক বিশ্ব পরিবার ব্যবস্থা সারা পৃথিবীতে চালু হবে। তখন এক জাতি হলে জাতিগত বিবাদ থাকবে না, এক ধর্ম হলে ধর্মীয় হানাহানি থাকবে না, এক সমাজ হলে সামাজিক বৈষম্য থাকবে না, এক রাষ্ট্র হলে রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধবিগ্রহ থাকবে না, এক বিশ্ব পরিবার হলে আমি আমার বোধ থাকবে না। সেটা হবে সত্যিকার সাম্যবাদের লক্ষণ। মুদ্রা ব্যবস্থা থাকবে না, মানে সব কিছু হবে আমাদের, ঝাড়ুদার থেকে প্রেসিডেন্ট হবে সমান আসন, সমান মর্যাদা। পৃথিবীর সবাই যার যার অধিকার ফিরে পাবে, এমনকি জীবজগতের কল্যাণ হবে, পরিবেশের কল্যাণ হবে, মানব জাতির কল্যাণ হবে। কিন্তু তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আমার গুরু বলতো 10 আনা 100 আনা, মানে 10 আনা যা লোক আছে, 16 আনার 10 আনা শেষ হয়ে যাবে, 100 আনা থাকবে। তার মানে মানুষগুলি এইভাবে এই যুদ্ধ বিগ্রহের মাধ্যমে নিজেরা মারামারি করে, খাওয়া খাই করে এইভাবে মরবে। আর কিছু তো করোনায় মরবে। করোনার কটা যাবে, এটা একটা উপলক্ষ। তা করোনার যে অবস্থা, শেষ হতে হতো কয়েক মাস লেগে যাবে, আর এখন যে পরিবেশ পরিস্থিতিগুলি আসতেছে, এই পৃথিবীর ইতিহাসে এরকম আসেনি। এই যে পূজা বন্ধ হয়ে গেছে, বন্ধ হবে, দুর্গাপূজা, হিন্দুদের বড় পূজা বন্ধ হয়ে যাবে, মানে করতে পারবে না, টাইম চলে যাচ্ছে। এই যে কাবাঘর বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে, পরিবেশ পরিস্থিতি। মসজিদে নামাজ পড়া বন্ধ হয়েছে, জমায়েত বন্ধ হয়েছে, পরিবেশ পরিস্থিতি। কতদিনে খুলবে তার ঠিক নেই, একটা আরেকটা সমস্যা দেখা দিবে। আবার এদিক দিয়ে গণ্ডগোলের পায় তারা, ধর্মীয় জিগির আরম্ভ হচ্ছে, ইসলামের জিগির হচ্ছে পুরো মাত্রায়, হিন্দুদের জিগির হচ্ছে পুরো মাত্রায়, আরও অন্যান্য থাকলে তাদের জিগির হবে, সব জায়গায় সবার উপরে আঞ্চলিক দলগুলি জেগে উঠবে, হবে পরিস্থিতি। গোলা ধরে সবাই মাছ ধরতে চায়। আমি একটু টাচ দিলাম, বুঝে নেবেন, সাজিয়ে গুছিয়ে নেবেন। আমি তো বুঝতে পারি না, সাজাইতে পারি না। আমার যেটা অনুভূতি হলে সেটা আমি বলছি। সব যে ঠিক হবে নাও হতে পারে, ধারে কাছে যেতে পারে। তা আমার গুরু বলতো, কারো ভবিষ্যৎবাণী ফলবে না, আর সবাই এগিয়ে আসবে যার যার কমন স্বার্থে। কেউ আমরা ইচ্ছায় চলি না, আমরা যা কিছু করি পরিবেশ পরিস্থিতিতে বাধ্য হয়ে করতে। রবীন্দ্রনাথ দাস, সর্বকে ধ্বংস নয় কন্ট্রোল করা বাঞ্ছনীয়। ধ্বংসর কথা বলছি না, এতে কন্ট্রোল করতে হবে। ধ্বংস মানে কিন্তু কোনো কিছু ধ্বংস করা যায় না, এটাকে নিষ্ক্রিয় করা। আমাকে সর্বর নির্দেশে আমি চলি, যেটা চলি সেখানে যেন সর্বরূপ আমাকে চালাতে না পারে, আমি যেন সর্বরূপকে চালাতে পারে, কন্ট্রোল করতে পারি। তাহলে সেই ব্যাপারটা কি, আগে তাকে বর্জন করতে হবে, তার কন্ট্রোলে আমি চলবো না, বর্জন করতে হবে আগে, সেটাকে পাকাপাকি। তারপরে আমি প্রয়োজনে তাকে কন্ট্রোল করতে পারি, মানে ব্যবহার করতে পারি। তো ব্যবহার করা আর সে আমার ব্যবহার করা এক জিনিস নয়। সর্বকে মানে ধ্বংস, তার যখন ক্রিয়া কোনো আমার উপরে করতে পারবে না, তবে সে আমার প্রতি, আমার কাছে সে ধ্বংসই। সে যখন আমার কাছে ক্রিয়া করতে পারে নাই, সে আমাকে রাগাতে চাইলে আমি রাখবো না,
সে আমাকে হাসাতে ছেলে আমি হাসবো না, সে আমাকে এই হিংসার কথা বললে আমি হিংসা করব না, তাহলে তার সে তো নিষ্ক্রিয় হয়ে গেল, আমার কাছে ধ্বংস হয়ে গেল। তারপরে ওই ষড়রিপুটাকে কী করে আমি কন্ট্রোল করব, মানে তাকে সে বডিগার্ড হিসাবে ব্যবহার করব, সেটা হলো পরের ব্যাপার। বডিগার্ড হিসাবে ব্যবহার করলে তখন আমার লোভটা তো আমি বসে চলে যেতে লোভে, কেউ আমাকে অর্থের লোভ বা কোনো লোভ, কোনো নারীর লোভ, কোনো যে কোনো লোভ দেখাইলে আমি লোভে পড়ে আমি ক্ষতি করতে পারি, আমার ক্ষতি হবে। তাহলে লোভটাকে কন্ট্রোল করতে আগে কন্ট্রোল করতে হবে। লোভে যত লোভই দেখে আমাকে, আমার কোনো কিছু করতে পারবে না। তারপরে যখন আমি আবার সেই লোভটাই ব্যবহার করবো আমার চলার পথে, সেই লোভটাকে আমি আরেক জায়গায় লোভটা ব্যবহার করব, আরেক জায়গায় কামনাটা ব্যবহার করবো, আরেক জায়গায় আমার ওই হিংসাটা ব্যবহার করব, আরেক জায়গায় আমার ইমোশন যেটা সেটা ব্যবহার করব, আরেক জায়গায় যশটা ব্যবহার করব। কিন্তু আমি তো যশে পড়বো না, কিন্তু সেই যশটা আরেক জায়গায় দেব। এই যে রাবণ বলে হনুমান, আরে রাবণের জয়গান গেয়ে হনুমান রাবণপুরী ধ্বংস করলো। এই যশ, জয়গান মানে যশ করলো, রাবণের প্রশংসা করলো, যশ দিল রাবণকে, দিয়ে রাবণ মোহিত হয়ে গেল, তারপর রাবণের পুরীতে ঢুকে গেল। তো রাবণে যদি সে যশে না পড়তো তাহলে পারত না। তা আমাদের পতনের রাস্তা হলো যশ, কামনা, বাসনা, যশবৃত্তি, ক্রোধ, যে মোহ আমরা ছাড়াবো কী করে? মোহ আমরা ছাড়া প্রত্যেকটা মোহগ্রস্ত হয়ে আছি আমরা, সংসারের মোহে, ছেলে মেয়ের মোহে, একটা কর্তব্য, একটা হলে অন্ধবিশ্বাসের কর্তব্য। এই যে ধৃতরাষ্ট্র বলতো, পুত্র স্নেহ সে অন্ধ হয়ে গেছিল, নীতিবোধ নষ্ট হয়ে যায়। এই অন্ধ থাকলে চলবে না, এগুলিকে কন্ট্রোল করতে হয়, এর একটা মাত্রা আছে। তা আগে আমাকে বাদ দিতে হবে। আমি যে বাদ দিতে পারি, এই যে অনেকে পুজো করার সংস্কার, না করার সংস্কার, অনেকে বলে যে না এখন না, পরে। আর তুমি এখন যে বাদ দিতে পারছো, আগে বাদ দিয়ে দেখো না, তোমার মানুষের তো কন্ট্রোল দেখাও। অনেকে আছে, অনেকে যে পোশাক আছে, অনেক কেউ আছে না এখন না, পরে। তার মানে এখন তুমি করে দেখাও যে তোমার সেই মানসিকতা আছে। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। লজ্জা যে আমার নাই, সেটাকে আমাকে বোঝাতে হবে কর্মের মাধ্যমে। ঘৃণা যে নেই, সেটাকে আমাকে, পক্ষপাতিত্ব নেই, সেটা আমাকে বোঝাতে হবে কর্মের মাধ্যমে। ভয় নেই, সেটাকে আমাকে বোঝাতে হবে কর্মের মাধ্যমে। এইটাকে যুক্ত হলে আমি যখন একটু উন্নীত হতে পারবো, তারপর এগুলিকে কীভাবে আমি ব্যবহার করবো। পূজা আমি 10টা করি না কেন, পূজা আমার প্রয়োজনে করব। এতে যদি আমার একটা বিরাট কাজ হয়, উপকার হয়, একটা সাংগঠনিক কাজ হয়, 10টা লোকের উপকার হয়, অসুবিধা কী আছে? এটা আমার কৌশল। আবার করব না সেটা হয় না, সব কিছু করতে, সব অবাধ বিচরণ। পোশাক যখন যেখানে যেটা করার দরকার, আমি এটা পরি, এছাড়া আমি পরবো না, এটা হলো গোরামো। সর্বাবস্থায় সব জায়গায় সব কিছু চলবে, কিন্তু আগে মূলটা জানতে হবে, বুঝতে হবে। যার জন্য এই যে সর্ববুকে কন্ট্রোল করা, সব কিছুর একটা মাত্রা আছে, কোনোটাই বাদ দেওয়ার নয়, বাদ দেওয়ার কিছুই নেই। পূজা করলেই যে খারাপ হয়ে গেল তার কোনো ব্যাপার নেই, নামাজ পড়লেই সে খারাপ হয়ে গেল, তার নামাজ একটু দরকার আছে, পূজার প্রয়োজনীয়তা আছে, আমার প্রয়োজনটা বুঝতে হবে। আবার যারা করে তারা কি এক্সারসাইজের জন্য করে? এক্সারসাইজের জন্য তারা বলে তার পুণ্য হবে, সোয়াব হবে। এই যে টুপি পরে, এটা কেউ সোয়াবের আশায়, কারণটা কি সে বুঝে না, সে কারণটা কি বুঝে না। কারণ জানাই হচ্ছে সাধনা। আমি কেন করি, কিসের জন্য করি, করলে কি হবে, না করলে কি হবে, এইগুলি যখন প্রশ্নের সমাধান হবে তখনই আসলটা জানবে। এগুলি কোনো ধর্মই নয়। পোশাক আশাক, টিকি, দাড়ি, পৈতে, এগুলি ধর্মই নয়। আমার যদি মানবতাবোধ না জাগে, আবার মানবতাবোধ যাবে কখন? আমার সর্ববুকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, তাহলে যত কথায়, যত তর্ক বিতর্ক, যত মানসিকতা দেখায়, যত বাহাদুরি দেয়, সেই মানুষ হতে পারলাম না। আমি একটা যন্ত্রের মতো।
আমার একটা অঙ্কে বিশেষ জ্ঞান আছে, ওইটা আমি কাজে লাগাতে পারি। আমি ভালো খেলোয়াড়, ভালো আর্টিস্ট, ভালো গান করতে পারি, ভালো ছবি আঁকতে পারি, ভালো একটা ইঞ্জিনিয়ার, ভালো একটা বিজ্ঞানী, ঠিকই আছে, কিন্তু মানবতা বোধের সাথে ওর সম্পর্ক নেই। মানবতা বোধের সাথে ওইসবের সম্পর্ক নেই। মানবতা বোধটা সম্পূর্ণ আলাদা জিনিস, এর সাবজেক্টই আলাদা। প্রচলিত ধর্মের থেকে আলাদা, রাজনীতির থেকে আলাদা, প্রচলিত পড়াশোনার থেকে, সমাজ সংসার থেকে আলাদা। মানবতা বোধের শিক্ষাটা হলো সম্পূর্ণ আলাদা। এই শিক্ষার উপর মুখে মুখে আছে, কিন্তু এই শিক্ষার কোর্স ছিল না, এতদিন ছিল না। মানবিকতা বোধের এখতিয়ার কতটুকু, তার মানদণ্ড কি, এটা আমরা জানতামই না। কোনো বই পুস্তক আমরা পাইনি, সেইভাবে ভেঙ্গে বলেনি। আমরা যেভাবে বলি এখন, আমাদের ইজি এখন, আমরা তো দর্পণ দিয়ে দিলাম, এক্সরে যন্ত্র দিলাম, যে এর 6টা রিপোর্ট একটাও যদি কারোর মধ্যে থাকে সামান্যতম, সে মানবতা বোধে পূর্ণিত হতে পারলো না, সেই মুসিবতে বেহেস্তে যাইতে পারবে না। আর যেখানে বৈষম্য আছে, প্রকৃতির নীতির বাইরে যেগুলি আছে, একের বহু বহু যেখানে আছে, সেখানে মানবতা নেই। যেখানে বৈষম্য আছে, সেখানে মানবতা নেই। একটার সাথে একটা সম্পর্ক, একটা মানুষের যৌবন আসলে, হলে তার অনেকগুলি লক্ষণ প্রকাশ পায়, খালি একটা নয়। তার কণ্ঠস্বর পরিবর্তন হবে, চেহারায় পরিবর্তন হবে, তার বিভিন্ন জায়গায় সিমটম, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার সিমটম আসবে, সব কিছু লক্ষণ, ভিতরে পার্সের পরিবর্তন হবে, সব কিছু পরিবর্তন আছে, বুঝতে হবে। একটা খালি পরিবর্তন হবে না, যে বয়স আমার বেড়ে গেছে, অঙ্কে বয়স বাড়ছে। আমার যখন 18, 20, 22, 25 হলো, তখন তার সাথে সাথে আমার শারীরিক অনেকগুলি সিমটম আসবে। গাছে যেরকম ফুল ফল হয়, ফুল হবে, ফল হবে, তার পরিবেশ পরিস্থিতি পাল্টায়, তা আমাদেরও সিমটমগুলি পাল্টাবে। তাই যতক্ষণ পর্যন্ত সেগুলি না হবে, এগুলি তো কৃত্রিম। এই যে টুপি, দাড়ি, টিকি, পইতে এই লোক দেখায়, মালা যাবে, জব করে, পোশাক আসে, এগুলো কৃত্রিম, নিজেরা করি অভিনয়। অভিনয় আসল রূপ নয়। যাত্রা নাটক অভিনয় করে, আসল রূপ নয়। আসল রূপ তার প্রকাশ হবে তার কর্মের মাধ্যমে, মনোভাবের মাধ্যমে। আর এতে পোশাক আশাকে বাঁধে না, খাওয়া দাওয়ায় বাঁধে না। আর এখন তো ধর্ম হলে খাওয়া দাওয়ায় রুচিতে, পোশাকে আশাকে বসায়, কোন দিকে কি করবে না করবে, তার জন্য ধর্ম নির্ভর করে, মানসিকতা নির্ভর করে। এই তো বিচার, এগুলি কোনোটাই ধর্ম নয়। সম্পূর্ণ বিপরীত। আমরা যা করছি, সকাল থেকে রাত্রি পর্যন্ত যা করি, সব কিছু আমরা উল্টাপাল্টা কাজ করি, ফালতু কাজ করি। বেশিরভাগ এই যে ঝগড়াঝাটি করি, আরেকজনের বিষয় নিয়ে গীবত করি, আরেকজনের বিষয় নিয়ে সমালোচনা করি, এগুলি কোনো মানেই হয় না। এই সমালোচনা করে আমার লাভটা কী পেলাম? আমি যা কোনো কাজ করলাম, কাজ করে সমালোচনা করলাম, 8 ঘন্টা তর্ক বিতর্ক করলাম, 1 ঘন্টা করলাম, কী পেলাম? 1 ঘন্টা ওটা শুনলাম, কী পেলাম? ওদের ঝগড়াঝাটি শুনলাম, কান বাড়িয়ে শুনলাম, কী পেলাম? আমার কি উপকার হলো? আরও মনে একটু রিয়াকশন হলো। এই যে আমরা যারা তর্ক বিতর্ক করি, অনলাইনে করি, লাভটা কি? সব কিছু অর্থবোধক চিন্তা করতে হবে, ওটা তোমার সাবজেক্টই না। আমি ভাবি, মনে মনে ভাবি যে কত সুন্দর, কত অভিজ্ঞতা এদের, কত বুঝে ভালো। এই ঘন্টা এত মন দিয়ে ওরা করে, মন দিয়ে কালচার করে, মন দিয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, এই এত এত গীবতের, এত সমালোচনা, এর কি পাচ্ছি আমরা? ও খারাপ থাক, কালো থাক, ভালো থাক, বাঁকা থাক, আমার দেখে লাভটা কি? আমি বললে কি আমার উপকারটা হচ্ছে? এই বরঞ্চ আমি বাঁকা হয়ে যাচ্ছি, আমি সমালোচনায় পড়ে জড়িয়ে যাচ্ছি, আমার মনের ভিতরে কাজ নেগেটিভ কালচার হচ্ছে। বরঞ্চ যার কালচার করছে তারে তুলে দিচ্ছি উপরে, তাকে নিয়ে আমি যেটা বুঝেছি ঠিক, আমি বুঝেছি ঠিক, তার কে বেঠিক বললো, কে বললো, সেই আমার কালচার করার তো দরকারই পড়ে না। আমি তো প্রতিযোগিতায় যাচ্ছি না তার সাথে। আর প্রতিযোগিতার মানসিকতা কখন থেকে আসে? যদি আমার হার জিত থাকে। যশোবৃত্তিতে হার জিতের ব্যাপারে, যশোবৃত্তির ব্যাপার, দেখিয়ে দেওয়ার ব্যাপার,
আমি সবার থেকে উঠবে ওকে হারিয়ে দিয়েছি, আমি ওর থেকে বেশি বুঝি, এই মানসিকতা কোনোদিনই ভালো মানবিকতার কথা বলে না। এবং ও জিততে গেলে আরো সলসাতিরি করে, সুরেশকে মাতালে দেয়, সলসাতিরি করে নানানভাবে এই নিয়ে কালচার, এই নিয়ে সবসময় ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সবসময় শুয়েও চিন্তা করবে কি করে তাকে হারাবো, কি করে তাকে হারাবো, কি করে তাকে কোণঠাসা করবো। তা আমরা যে আরো ভালো কিছু দিবা তো মনটা সহজ সরল হবে, ধীর স্থির হবে, তা হয় না, চঞ্চল হয়ে যায়, উগ্রতা হয়ে যায়, রাগ হয়ে যায়। বুঝাই আমি যুক্তিসঙ্গতভাবে বুঝাচ্ছি কিন্তু বুঝে না, তখন আমার রাগ হয়ে যাবে, শালার এত যুক্তির কথা বুঝে না, উজবুক এই সেই নানান রকম, ও তেনা ভেসাচ্ছে, এই করছে, সে নানান রকম কিছু বলবো। তা আমাদেরকে বুঝিয়ে লাভটা কি? সে আমাকে বুঝতে চাইছে, আমি জোর করে ধরে বোঝাতে চাচ্ছি কেন? আমার যশোবৃত্তি, এ আমার যশোবৃত্তি, 10 পয়সা কাজ নেই, এতে সমাজের কোনো কাজে লাগবে না, বরঞ্চ এই লোকগুলিকে যারা বুঝতে দিলাম না, তারা আরো গাড্ডায় চলে যাবে, আরো জোট বাঁধবে কি করে ওর থেকে যাতে তাদের সরতে না হয়। তো যদি বুঝাতে হয় তার রাস্তা আলাদা, আর আরেকজনকে বুঝাতে গিয়ে আমরা নিজেরা নিরাপত্তাহীন হয়ে গেলাম, এটা আরো বিরাট ক্ষতি। তো যাই হোক, সেগুলি নিয়ে খুব সতর্ক থাকবেন। আগেকার ফর্মুলা, আগেকার জিনিস, আগেকার কালচার, আগেকার দল মত, আগেকার কিছু নাই। যে কালকে আমার এক দাদা একটা প্রশ্ন করছিল, এগুলি আগেকার প্রশ্ন, আগেকার যে সমস্ত প্রশ্ন ছিল, আগেকার সমাজের যে সমস্ত ধ্যান ধারণা ছিল, আমরা যে আলোচনা করি সে সম্পূর্ণ নতুনত্ব জিনিস আলাদা। আগের ফর্মুলায় চিন্তা করলে, আগের ফর্মুলায় প্রশ্নগুলি কোনো লাভ হবে না, কারণ এইখানে যা দিচ্ছি প্রচলিত সমাজে যা নেই, যেই ফর্মুলা নেই, যেই কাজ কেউ করেনি, যেই দর্শন কেউ দেয়নি, সেই জিনিস আমরা দিচ্ছি। তা আমাদের এই বিষয় ওই সমাজে ওরা কেউ জানবে না, পারবে না, কিচ্ছু বলতে পারবে না। এই দর্শনের সাথে ওই দর্শনের কোনো মিল হবে না। ওই সমাজের আগের বিপ্লবী কর্মীদের মানসিকতা, ওদের যা ধীর স্থির, ওদের যা চেতনা, ওদের যা শিক্ষা, এগুলি আমাদের এখানে বাসি, এগুলি 10 পয়সার মূল্য নেই এখনকার সমাজে। এই আধুনিক যুগের বিপ্লবে এটা হবে না। আগেকার বিপ্লব ছিল অস্ত্রের বিপ্লব, চুরি ছিনতাই করতো, ডাকাতি করতো, টাকা জোগাড় করতো, ডাকাতি করে, ব্যাংক ডাকাতি করে, জমিদার বাড়িতে ডাকাতি করে, তারপরে অস্ত্র কিনে দেশের সাথে লড়াই করতো, ও আমার বিরুদ্ধ শক্তি তাদের খুন করতো, রাখতো, এই করতো, সেই করতো, নানান রকম। আর এখনকার বিপ্লব সেই না, সেটাও একদিক দিয়ে মানবিকতার দিক দিয়ে অমানবিক। দেশাত্মবোধ আলাদা জিনিস, দেশাত্মবোধ আলাদা জিনিস। আমরা দেশাত্মবোধ কাকে বলে আমরা জানিই না। দেশাত্মবোধ আছে, দেশে নাই। যারা দেশ চালনা করে তাদেরও দেশাত্মবোধ নাই। দেশাত্মবোধের সংজ্ঞা সম্পূর্ণ আলাদা, একটা সিস্টেমে জোর করে পড়ে আছে। দেশাত্মবোধ থাকলে, রাষ্ট্রের দেশাত্মবোধ থাকলে তার আইন কানুন হবে আলাদা, মানুষের ভূমিকা হবে আলাদা, দিগদর্শন হবে আলাদা, সবার নিয়ম হবে আলাদা। প্রত্যেকটা মানুষের দেশ নিয়ে ভাবনা, দেশ নিয়ে ভাবনা। এখন দেশ নিয়ে ভাবনা নেই, যার যার রাজ্য নিয়ে ভাবে, যার যার জাতি নিয়ে ভাবে, যার যার দল নিয়ে ভাবে, দেশ নিয়ে কেউ ভাবে না। দেশাত্মবোধ জিনিস অনেক ঊর্ধ্বের ব্যাপার। মানবতাবোধের প্রথম সোপান হলো দেশাত্মবোধ। দেশাত্মবোধ আসে, তারপরে আসবে বিশ্বভ্রাতৃত্ববোধ। বিশ্বভ্রাতৃত্ববোধ কাছাকাছি, তো সেটা নেই এখন। তো এখন যেটা নাই, বন্দা নারীর কাছে সন্তান চাওয়া মানে সেটা ভুল, ঠিক না। তা কাজে এখন যেভাবে চলছে চলুক, ভালোভাবে চলুক, ওদের ডিস্টার্ব না করে ওরা চলতে খাক। আমরা মনে করি ওরা ভালোই, ওদের মন প্রাণ দিয়ে খাটতেছে, চেষ্টা করছে ভালো করার জন্য, করুক। আর যারা কান্নাকাটি করতেছে তাদের এখন কান্না ছাড়া উপায় নাই, বললে কিছু শুনবে না, কান্না করুক। আপনার সামনে যখন পড়বে, যতটুকু পারেন হেল্প করবেন, সহযোগিতা করবেন। একটু দূরে দূরে থাকাই ভালো। কয়জনে করবেন? কান্নাকাটার যত আওয়াজ বাড়বে, ব্যথা না বলে সুপ্রসব, যত ব্যথা বাড়বে তত সুপ্রসব হবে। ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না।
এগুলির দরকার, এগুলির সিমটম, সমাজের সিমটম। সমাজ কোন অবস্থায় চলছে, মানুষের হা হুতাশ, কান্নাকাটি, খুনি, মারামারি, যত না খেতে মরবে যত বেশি, তত সমাজের একটা হচ্ছে, সিমটম আছে, লক্ষণ। আমরা এই যে পুকুরে যখন মাছ ভেসে ওঠে, অক্সিজেন নাই, আর না হয়তো কেউ বিষ দিছে। ফসল পাকে গেলে তোলার সময় হয়েছে, ধান রং হয়ে গেছে, তুলে ফেল। সব কিছু একটা সময় আছে। তো সমাজ দর্পণের সময় আমরা করবো না। আমরা তো আমাদের কোনো মাথা ব্যথা করে লাভ নেই, কারণ দায়িত্ব আছে। যারা দায়িত্বের আসনে বসে জনগণকে দেখাশোনার দায়িত্ব যাদের আছে তাদের উপর ছেড়ে দেন। নিজের মানসিকতা তৈরি করেন, চুপচাপ থাকেন। আমরা কিছু করতে পারবো না। বেশি কিছু করতে গেলে তখন নিজের ক্ষতি হবে। ওরা যেভাবে করতে চাচ্ছে, ভালোই করতে চাচ্ছে, এর বিরুদ্ধে কিছু বলার দরকার নেই, বলে পারবো না কিছু করতে। আমরা প্রতিবাদ নাই, সে প্রতিকার যখন পারবো না, প্রতিকার হবে একবারেই। সেই রাস্তায় না যাওয়া পর্যন্ত প্রতিকার হবে না। আমরা সেই জায়গায় যাওয়ার জন্য বসে আছি। সুভাষ বোস সামাজিক শোষণ বৈষম্য সহ্য করে আপোষ করে চলার নামেই কি মানবতাবোধের পরিচয় বহন করে? এটা ভুল বললেন। মানবতাবোধ আগে বুঝেন, আপোষ আগে নিজে শিক্ষা গ্রহণ করেন, নিজে বুঝেন, তারপর অপরকে বোঝান। প্রতিবাদ আর প্রতিকার এক জিনিস নয়। প্রতিবাদের ভাষা তো বহু কাল ধরে শুনে আসছি, জন্মের পরের থেকে। আপনি গুরুর কথা বলছেন, গুরু কত কথা বলছে, তোমরা প্রতিবাদ করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, এই করবে, সেই করবে, শোষক মজুদদার ধ্বংস করবে। এত বছরও কি ভূমিকা নিয়েছেন? কয়টা করছেন? পারবেন না। মানবদ্রব্য আপনারা করবেন কি? সব সমান, দৃষ্টিভঙ্গিটা পাল্টান। তাই গুরু কিন্তু শব্দ নেই বলছে, কামানে নয় কলমে। আগে হলে আত্মিক বিপ্লব, আত্মিক বিপ্লব হয়েছে। আত্মিক বিপ্লব হইলে তখন নিজেই বুঝতে পারবেন কিভাবে শোষণ বৈষম্য করতে হবে। একটা স্টেজ আছে। গায়ে মানে না আপনি মোড়ল, আপনাকে কে মোড়লগিরি করতে বলছে? ওদের এই দায়িত্ব নিতে। আপনি যাদের জন্য করবেন তারাই আপনার কথা শুনবে না, যাদের জন্য করবেন তারা শুনবে না। তাদের দেখার লোক, তারা যখন ফেল করবে, ফেল করার পরে আর কেউ থাকবে না, তখন আপনাদের কাজ। ততদিন আপনি তৈরি হন। আমরা নিজের কাজ বাদ দিয়ে যদি এখন অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে আর হবে না। মানবতাটা কি আগে বুঝতে হবে। আপনি আগে মানুষের দেশ ধ্বংস হয়ে যাক, আপনি বাসে দেশ ধ্বংসের থেকে আবার নতুন সৃষ্টি করতে পারবেন। কিন্তু আপনি যদি না বাঁচেন, মা না বাঁচতে সন্তান বাঁচবে না। মায়ের আগের দরকার, সন্তান গেলে মা থাকলে আবার সন্তান হবে। বুঝেন ব্যাপারটা? এই পৃথিবীতে মানবতাবোধের অভাব। মানবতাবোধ নাই বলে সমাজের হাজার হাজার বৎসর ধরে সমাজের এই অবস্থা চলছে। মানুষের মধ্যে মানবতা নেই, বন্ধন নেই, ভ্রাতৃত্ববোধ নেই। এই যে বৈষম্যবোধ, খাবার অভাব নেই, খেতে পাচ্ছে না এখনো। এই খেতে পাচ্ছে না মানুষ, কেন খেতে পাচ্ছে না? আমরা সেই মানসিকতা এখনো হয়নি। আমরা নিজেকে উজাড় করে এখনো দিতে পারিনি, দেওয়া সম্ভব নয়। ও একটু দিলাম, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর চাল দিলাম, এতে করে সমাজের কিছু হবে না, তাদের অভাব দূর হবে না। আমি ওদের মতো অভাবে থেকে আমি দিচ্ছি না। আমি ওদের 10 বস্তা না 20 বস্তা দিলেও আমি যাতে 1 বছর খাইতে পারি সে রেখে দিব। আমি 3 বেলা ঢেকুর দিয়ে খাবো, আমার কোনো অসুবিধা হবে না। আমরা কিন্তু এমন নয় যে নিজে না খেয়ে যা আছে ঘরের থেকে 1 মুষ্টি চাল সব দিয়ে দিলাম, তা নয়। আর আমরা দিয়ে কয়জনকে দেব? সবই আমাদের ভাই। পৃথিবীর সবাই আপনার ভাই। তা আপনার 1 চোখে নুন 1 চোখে তেল, একজনকে দেখবেন আর একজনকে দেখবেন, এটা কেন? এটাও বৈষম্য। এটা জেনে রাখতে হবে আমাদের। মানবতাবোধ এখন চুপচাপ তাদের চোখ বুঝে থাকতে হবে। দেখি না আমি কোনো, কানে শুনি না, চোখে দেখি না। এই যে অনেকে আছে অনলাইনে বলে মুখ বন্ধ রাখতে হবে, অনেক দেখেন মুখে তালা দেওয়ার ছবি। তার মানে তারা বুঝেছে যে বর্তমান যুগে উচিত কথা বলার উপায় নাই, মুখ বন্ধ রাখো, সিগন্যাল দিচ্ছে। কানে শোনে না, কিছু শুনতে নাই, দেখতে নাই।
আমার এক বন্ধু আছে, বললো দাদা মোবাইল আমি রাত্রে বন্ধ করে রাখি, সন্ধ্যার পরে থেকে সাতটা আটটার মধ্যে বন্ধ করে রেখে দিই, আবার সকালে 7টা 8টার আগে খুলি না। কেন? কই রাত্রি করে দেখা যাচ্ছে কেউ পরিচিত বন্ধু বান্ধব বিপদে পড়লো, তো না গিয়েও পারলাম না, গেলেও বিপদ সমস্যা, কিছু তো করতে পারবে না। বলে তোমার বললাম তুমি আসলা না, তো ওই আগলা ফিরিত করে লাভ নাই, বন্ধ করে জানি না পরেই শেষ করবো যে শুনতে পারলাম না, যাইতে পারলাম না। কিছু কিছু ক্ষেত্রে স্বার্থপর হতে হয়, কিছু কিছু কাছে দয়াল রাজত্ব হয়, কিছু কিছু কাছে উদারতা হতে হয়। কিছুদিন আগেই বলেছিলাম যে সাপ ব্যাঙ ধরছে বা একটা সিংহ একটা নিরীহ একটা প্রাণীকে ধরলো, সে বাঁচার জন্য ছটফট করছে, সিগন্যাল দিচ্ছে, আমার সামনে পড়লে আমি চেষ্টা করবো বাঁচিয়ে দিতে, কিন্তু আরেকজনের খাদ্য সে না খেলে মরবে না, সে আরেক জায়গায় খাইতে পারবে, কিন্তু আমার সামনে যেহেতু পড়ছে আমি বাঁচাই দেবো, আমার সামনে না পড়লে কোনো ব্যাপার নাই। তারা দৌড়ে গিয়া করতে নেই, উপকার করতে নেই, সে একজন আরেকজনের খেয়ে বেশি থাকবে। ও বাঁচার সচেতনতা ওর কাছে, ওর আত্মরক্ষার কৌশল আছে, ও সচেতন ছিল না হবে। এই জগতে সবাই সবাইকে খেয়ে বেঁচে আছে, দুইটাই সত্য। যারা শোষণ করে তারাও সত্য, যারা শোষিত হয় তারাও সত্য, অসুবিধার কিছু নেই। তাহলে এখন আমরা কয়টা কি করতে পারবো? শোষণ বঞ্চন বা বৈষম্য কি করতে পারবেন? একটাও পারবেন না, একটাও পারবেন না। খালি বলাই যার, গরম গরম বলা যাবে, কিচ্ছু লাভ হবে না। দল বাঁধবেন বই করবেন, এই যে বলছে সংগঠন করলে 1 মাসে সংগঠন বিনষ্ট হয়ে যাবে। কারণ ধরাকে সরা জ্ঞান করবে, একজনের মানসিকতা তৈরি না হলে, একজোট হলে শক্তি সঞ্চয় হবে, টাকা তুলবে লোকের কাছ থেকে, এর ক্ষমতার দম্ভ দেখাবে, আগে নিজের মানুষ। আমার গুরুর যে কথা ছিল, যেটা বুঝতে পেরেছি, উপলব্ধি করেছি, আগে হতে মানুষ হতে হবে, শিক্ষা গ্রহণ করে মানুষ হয়ে তারপরে সমাজের কাজ যখন আমার ভূমিকা পড়বে তখন কাজ। এখন যারা ছোট আছে, যারা পড়াশোনা করতেছে, তারা তো এখন ফিল্ডে নামছে না, তারা এখন ছোট, পড়াশোনা করতেছে। তা আমরা এখন আধ্যাত্মিকতা ছোট, মানবিকতা ছোট, আমরা এখন পড়াশোনা করছি। যখন আমরা বড়, এখন যারা আছে, ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, তাদের ভুল করু শুদ্ধ করু তারা করছে, তাদের পরবর্তীতে আমরা যখন ভালো হব, তখন আমাদের দায়িত্ব যখন পড়বে, তখন আমরা দেখিয়ে দিব ভালো কাকে বলে, সেবা কাকে বলে, যার যার ক্ষমতা যখন আসবে। তো এখন আমাদের সেই সুযোগ আসে নাই, চুপচাপ নিজেরা তৈরি হতে হবে, বুঝেন ভালো করে। তারপরে হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করা, প্রতিকারতা ভালো জিনিস। ভেজালদার, খুন জখমেদের বিরুদ্ধে করে কটা করবেন? প্রত্যেকটা মানুষ ভেজালদার, প্রতিটা মানুষ। আপনি কাকে বাদ দিবেন? আপনি নিজে দেখেন, আপনার ভিতরে যা আছে সবার বোধে তাই আছে। সেই লোভ, লালসা, ক্ষমতার লোভ, ভেজাল সব আছে। একজনে ভেজাল দিচ্ছে দেখেও আমরা কিছু করছি না, একজনে চোরাই মাল বিক্রি করছে, কিনছে, আবার আমরাও কিনছি, কম পয়সায় পাচ্ছি, কিনে নিচ্ছি। মানসিকতা, শোষকের মানসিকতা আমাদের মধ্যে আছে, পুঁজিবাদী মানসিকতা আমাদের মধ্যে আছে। আবার যে শোষণ হচ্ছে তার ভিতরে সেই মানসিকতা আছে, তার ক্যাপাসিটি নাই, তাই এখন শোষণ হচ্ছে। সেও চেষ্টা করবে বড় হইতে, শোষণ করতে। কাজে আগে মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে। আমাদের ধারাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রচলিত সমাজে হলে চল দল করি, এই করি সেই করি, নির্বাচনে যাব, ভালো ভালো কথা বললাম, ক্ষমতায় যাব, যা গিয়া পরে যা এই সংবিধানে যা করা তাই করতে হবে। বাইরে থেকে বলা যায় ক্ষমতায় থাকলে পরে এই যা করছে ওরা, তাদের ওদের থেকে আর খারাপ করব, ভালো কিছু করতে পারো না এই ব্যবস্থা আমাদের থেকে। টিম লাগবে তো, ক্ষমতায় যদি থাকতে চান তাহলে টিম ছাড়া কী করে? এইসব লোক নিয়ে ক্ষমতায় গেলে আপনার কথা শুনতে পারবেন না, ক্ষমতায় থাকা যাবে না। লোম বাঁচলে কম্বল শেষ, এটা হলো বাস্তবতার কথা। কাজেই ওই চিন্তা বাদ দেন। এখন শোষণ বঞ্চনা আছে বলেই আমরা এই কথা পথে নামছি। মানবতার আমরা মূল জিনিস রেখেছি, মানবতা বোধ নাই, তাই এরকম সমস্যা। সমাজে কোনো দোষ নাই, সব মানবতা বোধের অভাব।
এই ধর্ম টর্ম যাই বলি রাজনীতিতে সব, আর সেখানে আমিও সেই সমানে। আমি আগে পরিবর্তন হই, আমি নিজে বুঝবো, অপরকে বুঝাবো। আবার আমার মতো আরও 2-10টা 20টা হোক, তারা আরও জানাবে, দেখবেন আস্তে 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 একটা পথের দিকে যাবে। ততদিনে সমাজেরও পরিবর্তন হবে, সেই স্টেজ অটোমেটিক চলে আসবে। আর চলার পথে আপনি যতটুকু না করলে না হয় ততটুকু করতে হবে আপনার সাধ্য অনুযায়ী। আমাদের মানবতার শিক্ষা, সেই শিক্ষা তো আমরা মানবীয়তা চুপ করে থাকবো না। মানবিক দৃষ্টিকোণে, নিরপেক্ষ দৃষ্টিকোণ, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন, আরশি পড়শি, সবার কাছে আমাদের যতটুকু সম্ভব করব। কিন্তু দেখতে হবে সে করতে যেয়ে যেন আবার জড়িয়ে না পড়ি, যশবৃত্তি না আসে। এই যে এখন অনেকে আছে, ক্লাব আছে, অনেক ছেলেপেলেরা আছে, 2-4 জনে মিলে চাল কালেকশন করছে, ওর কাছে যাচ্ছে 2 বস্তা দাও, 3 বস্তা দাও, ওরা সমাজে গরিব মানুষদের খাদ্য দিচ্ছে। দেখা গেল 20 বস্তা তুললো, 5-10 বস্তা দিল, আর 10 বস্তা তারা নিজেরা দিক ওদিক করলো। এটাও একটা সেবা হচ্ছে, সবাই যেন একটা নাম দিল। এরকম আছে, আমার জানাশুনি আছে, এরকম বহু আছে করছে। নিঃস্বার্থভাবে কেউ করে না, তারা নিজের পকেট থেকে 10 পয়সা দেয়নি। এখন 5টা ছেলে আসছে, উঠতি ছেলে আচ্ছা বলো, বড়ালদা আমরা তো এরকম গরিব মানুষের চাল দিচ্ছি, আপনি 2 বস্তা চাল দিবেন। যে ভাই নিয়ে যাও, 2 বস্তা তো পারি না, তোমরা আসছো, যাক আমি 1 বস্তা দিচ্ছি। আরও জন 3 বস্তা দেবে, আমার 3 বস্তা ক্ষমতা নেই, এখন পরিস্থিতি খারাপ, ওদের দিয়ে আমাদের তুমি 1 বস্তা নাও। ওরা তো চাবেই, আমাদেরও ভিক্ষার কামনা কুত্তার দিয়ে একটা তাদের সাথে অ্যাডজাস্ট থাকা। চাল দিনে তাদের 5-6-7 বস্তা চলে গেছে আমার। দিব না করে 6-7 বস্তা, আর দিয়ে শেষ করে দেয় নাকি? এখন কি আরো তো বহু আছে সামনে। টাকাও চলে যায়, এই 1000, 2000, 3000, 500 করে। পরিস্থিতি যেগুলো আছে, অনেকে চায়, অনেকে খোঁজ করে দিতে হয় যে কি খাইছে, কীরকম চলছে, কি আছে না ভাই দাদা কিছুই নাই, নাও 500 টাকা নাও, চাল কিনা সেটা খাই। 500 টাকা তোমার জীবন জানো, তোমার তো আমি সংসার চালাতে পারবো না, তো এখন যাও। হ্যাঁ, তা তো ঠিক বুঝবে। একবারে না দিয়া পেটে দিলে বলে পিঠে সয়, একবারে কিছু না দিয়ে তো 2 কথা জ্ঞান দেওয়া যায় না, দিতে হবে শোন। আর আমি বা দিব করতে, আমার তো ইনকাম বন্ধ, কাজকর্ম নাই, ব্যবসা বাণিজ্য নাই, তবুও যদি দিতে হয়, এইভাবে চলতে হচ্ছে। এখানে একটা সূক্ষ্ম মাত্রা আছে। আমি যেই কথা অনলাইনে বলি, এই কথাগুলি বলা ঠিক না মানুষের সামনে, গরিব মানুষের সামনে বা যাদের অক্ষুধার তাদের সামনে বলা ঠিক না। আমি বলতেছি তথ্যগত ব্যাপারটা আমাদের তৈরি হওয়ার জন্য। আমরা যদি ওইটি পড়ে থাকি, ওই নিয়ে কালচার করি, তাহলে আমরা নিজেরা তৈরি হতে পারবো না। আমাদের আরও বিরাট কাজ আছে, বিরাট কাজ, সারা পৃথিবীর কাজ। সেই মানুষ নেই, সেই মানুষ আপনাদের তৈরি হতে হবে। আমাদের অনলাইনে যারা থাকে, 2-4 দিন আসবে, যারা বুঝবে একটু মানবতা আছে, তাদের এক একটা রত্ন, তারা এক একটা বর্তমান সমাজের দেবতুল্য ব্যক্তি। ওই বিশ্লেষণ করে দেখবেন, ওই দেবতাদের এই গুণগুলি ছিল না, এত উদারতা, এত মানবতা ছিল না, এত নিরপেক্ষতা ছিল না। যত গুরু গোসাই আসবেন, নাম দেখবেন, দেখবেন তার একটা গণ্ডির, একটা ধর্মের চিন্তা করছে। হিন্দু, কেউ মুসলমান, কেউ হইলো খ্রিস্টান, কেউ হইলো হিন্দু, ধর্মের কত ভাগ আছে, ওরা ওই জয়গান করছে। তারা একটা গ্রুপ হয়ে গেছে, তাদেরও তো পোশাকের কালার, এই কালার সেই কালার নানান দিছে, তাদের ক্রিয়াকাণ্ড কতগুলি দিচ্ছে, এগুলি দরকার নেই। ওদের গুরুত্ব রাখার জন্য দিয়েছে, গণ্ডি আলাদা করার জন্য দিয়েছে। তারা বিদ্বেষ ঢুকিয়ে দিছে। তারা যে মন্ত্রতন্ত্র দিয়েছে, এতে কিছুদিন মানুষ হতে পারেনি। তারা সর্বরূপ দমন করার কথা বলেছে, কিন্তু ওদের মধ্যে দেখবেন যে যারা বলেছে গুরুরা, তাদের মধ্যে রাগ ছিল, মান ছিল, অভিমান ছিল, এই ছিল সে ছিল। খালি একজনকে টেস্ট করবেন, আরে গোসাই বা গুরু বা হুজুর, আপনার নামে অমুকে এরকম একটা কথা বললো, আমি তো ভাবতে হবে না, সি এমনি সেলাই করে দেখুন, তার তখনই টন করে উঠবে, তার মটকা গরম হয়ে যাবে। খালি শুনেই যে ওর নামে বলছে, হ্যাঁ এরকম কথা বলে কি, সেটা তো মানুষ না, জানোয়ার। হ্যাঁ,
আপনার নামে, আপনি এত সুন্দর একটা ভালো মানুষ, এই মানুষের মুসলিমান আপনার নামে এরকম একটা কথা বললো, আমি তো শুনে মানে সে অসহ্য হয়ে গেছি। হ্যাঁ, দেখবেন তার সাথে সাথে প্রতিক্রিয়াটা দেখবেন যে আপনার এই ক্ষতি করলো, আপনার দল ভাঙাতে যাচ্ছে, মানে একটা খালি প্রতি খোসা দিয়ে দেখবেন ওর ভিতরে টেম্পারটা কি, স্বরের উপর কি, স্বরের উপর 6টার মধ্যে হাওয়া দিবেন, হাওয়া দিলে দেখবেন তুষের আগুন, হাওয়া দিলে আবার আগুন জ্বলে ওঠে। তো ভিতরে যে নিবি নিবি আসে যে এটা স্বরের উপর, তার একটা হাওয়া দিবেন যে জ্বলে উঠবে। আর না জ্বলে তাহলে ও বলুক গিয়ে, ও যে দেখছেন বলুক, ওকে কি বললো না বললো কি আসে যায়, আমি আমার মতো চলি। ও হবে ও দেখ, ও আপনি বলে এই করছেন এই করছেন, আপনি বলে অমুক মেয়ে ছেলের সাথে এই করছেন, বলুক গিয়ে, বলে যদি কেউ শান্তি পায়। আমি তো জানি কিছু করি না। তাহলে কথা ভাষাই 2 রকম হয়ে যাবে, একজনে গুরুত্ব দিবে না, আরেকজনে তার মাথা খারাপ হয়ে যাবে। তো মানুষ আপনি এখনকার এই যে আমাদের অনলাইনে আসে, আমি তো দেখি বা তাদের প্রোফাইল যা দেখে, ওদের যে মানসিকতা, ও আগেকারদের দেব দেবতা যারা আছে তাদের থেকে অনেক হাই র্যাঙ্কের এগুলি। এদের খালি এখনও নিজের একটু দ্বন্দ্ব রয়ে গেছে, তারা এখনও জোট হতে পারছে না। জোট হওয়ার জন্য একটা শক্তির দরকার, মনের শক্তির দরকার, ইচ্ছা শক্তির দরকার। কারণ জোট হতে পারছে না, এই কোনো লাইন পাচ্ছে না। আর দ্বিতীয় কথা, কোনো স্বার্থ দেখছে না, নিজের চেতনার থেকে হবে। ভালোবাসলে যেন, যৌবন আসলে যেমন সে একটা মেয়েকে খুঁজে নেয়, একটা মেয়ে যেমন ছেলেকে খুঁজে নেয়, নজর থেকে উপরে একটা প্রকৃতিগতভাবে, তো প্রকৃতিগতভাবে তার মানসিকতায়, তার সুর, তার ভিতরের চেতনায় যে আর একটা তার মতো মানুষকে খুঁজে নিবে সে। যখন সেই মানুষের খোঁজ পাবে, তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে, লিঙ্ক করবে, আস্তে আস্তে পরিচিতি হবে। আর যেগুলি নাকি অন্যরকম, তাদের সাথে আস্তে আস্তে যোগাযোগ কমায় দিবে, তাদের সাথে লিঙ্ক বন্ধ অফ করে দিবে, রাস্তা অফ করে দিবে, ওরকম হবে। আমি তো দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আছে, তার অর্ধেকও যদি এক জায়গায় হয়, বিরাট শক্তি, বিরাট কাজ হবে। এবং সবাই আমার থেকে জ্ঞানী গুণী, সব দিক দিয়ে বেশি। এটি আমার কাছে একটা আশার আলো যে আমি কিছু করতে পারবো না, ঠিক আছে, এই মানুষগুলো যদি এক জায়গায় হয়, তারা অনেক কিছু করতে পারবে। তাদের শিক্ষা দীক্ষা আছে, ভাষা আছে, সব আছে, হবে। তা আমি সেই সিগন্যালের অপেক্ষায় আছি। মোর্শেদুজ্জামান, করোনার মধ্যে কি বারুদের গন্ধ পাচ্ছেন কি? অবশ্যই করোনার মধ্যে বারুদের গন্ধ আছে। এখন থেকেই দেখেন না, সলতে পাকাচ্ছে। তন্ময় গো, সুন্দর আলোচনা হচ্ছে। সুন্দর অসুন্দর বুঝেন, আপনি তো অংশগ্রহণ করেন না, কিছু প্রশ্ন রাখবেন, তাহলে তো মানুষ জানতে পারবে। যে কোনো দিকে উল্টা পাল্টা যাই বলেন না কেন, আমারও শিক্ষা হবে, আমারও হবে। উল্টা কিছু না, প্রকৃতিতে যা আছে কোনোটা অপ্রয়োজনীয়, সব কিছু জানার আছে। আচ্ছা, প্রসেনজিৎ ঘোষ, আপনার কি শীত করছে না? শীত করছে না, আপনি হয়তো আমার কোট দেখে বলছেন, তাই না? আমার ওই গেঞ্জি আছে, এটা গেঞ্জিটা ভালো না, তা আর ডেলি এক জামা গেলে আমার তো কোনো হেডিমেডি দেন, এক দিন এক একটা গায়ে দিই কেন? তাহলে আমার এইগুলি চিহ্ন থাকবে, ডেট চিহ্ন আর এইগুলি চিহ্ন, আমার তো হেডিং ফিডিং দেই না। আর প্রতিদিন একরকম, এটা কেমন লাগে? এটা সংস্কারে আছি, তাই আসে যে ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করি। আর এখনও তো সেই গরম সেভাবে পড়েনি, গরম যখন পড়বে তখন। এ হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আপনি বলার জন্য খুব অসংখ্য ধন্যবাদ। মনে যা আসবে বলবেন, ওই দিক দিয়ে 7 খুন মাপ। আচ্ছা, পিন্টু বাবা, হাই ফ্রেন্ড, উই ওয়ান রিলিজিয়ান, ফ্রি ওয়ার্ল্ড অ্যান্ড পিস। সব মিথ্যা প্রদর্শনের ধর্ম নিপাত যাক, মানবতা জিন্দাবাদ। ভালো কাজ করেন, এটার প্রয়োগ করতে হলে কাজ করতে হবে। এই মানবতাবাদী মানুষগুলিকে এক জায়গায় করে
তারপরে এই মানবতার প্রচারটা ঠিকভাবে করতে হবে। 19টা কারণে একটা এপিসেন্টার থাকে, যে ভূমিকম্প হয় একটা জায়গা থেকে যে উৎপত্তি হয়, এটার একটা উৎস করেন। উৎস করলে একটা উৎস থেকে একটা ভাব দ্বারা জিনিসটাকে প্রচার করেন। প্রচার করলে প্রচারের যে ভাষা হবে, প্রচারের যে ভাইব্রেশন হবে, তাতে দেখবেন যে কাজ হবে। আমাদের বেশি কথা না, বেশি চিল্লাতে হবে না, বেশি ওয়াজ করতে হবে না। এখন আধুনিক যুগ, খালি কয়েকটা কথা, কোনো ধর্ম, কোনো রাজনীতি, কোনো কিছু জবাব দিতে পারবে না, কোনো সরকার জবাব দিতে পারবে না। সব আমরা অঙ্কের ফল, আমরা অঙ্ক বুঝি, অত ফেনাইতে যাব না। ওই যে অনলাইনে দেখি, এই যে বিভিন্ন রকম সারাদিন বছর ভরে তর্ক বিতর্ক লাভ নেই, এক কথা উত্তর দেওয়ার উপায় নেই। একটা কথাই দেবে যে আমরা দেব সঠিক, তো সেইভাবে আমরা কথা বলবো, অসুবিধা নেই। আমি আছি আপনাদের সাথে, হ্যাঁ, আপনাদের আগে থাকতে পারবো না, সাথে আছি, কিন্তু আপনাদের উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নেন, তাহলে কাজটা ভালো হবে। মানবতার উপরে কোনো ধর্ম নেই, কোনো কালচার নেই, কোনো নেই। তাই প্রচলিত যাবতীয় আদর্শ আছে, নীতিবোধ আছে, সব বিসর্জন হয়ে যাবে অটোমেটিক। ধর্ম, খুন ও খুনি, ভেদাভেদ, হিংসা, ঘৃণা, ধর্ষণ করে চলছে অবিরাম। একটা ব্যবস্থা বন্ধ করতে হলে আরেকটা ব্যবস্থা পাশাপাশি থাকা চাই। তার কোনো ব্যবস্থা যখন ভালো ব্যবস্থা নেই, তাহলে এটাই চলবে, রাজ করবে। কারণ যতক্ষণ সূর্য না আসবে, আলো না আসবে, ততক্ষণ অন্ধকারের রাজত্ব চলবে, তারা করবেই। তো যখন সূর্য উদিত হবে, তখন আস্তে আস্তে ওগুলি অন্ধকারের অন্ধকারে গর্তে ঢুকবে। এখন সত্য সূর্য, আমরা বলছি এখনও কিচিরমিচির হচ্ছে, কিন্তু সূর্য কিন্তু আমাদের পৃথিবীতে আসেনি, সেইভাবে আলো দিচ্ছে না, আমাদের এলাকায় আসছে না এখনো। এখন ভোরের আলো দেখা যায় কিচিরমিচির করছে, এখনো বিছানার থেকে ওঠেনি মানুষ। বিছানার থেকে উঠতে হবে, সেই আলো সূর্য যখন আসবে তখন আমরা আলোয় আলোকিত হবে, তখন সমস্ত ওইগুলি মিথ্যা ধর্ম, মিথ্যা প্রতিষ্ঠান সব দেখবেন যে নিভে যাবে। সূর্যের আলোতে সমস্ত ল্যাম্প, এমনকি হ্যালোজেন লাইট পর্যন্ত নিভে যায়। আপনারা যখন এই আমাদের যেই মানবতার ফর্মুলাটা খালি প্রয়োগ করে দিবেন, খালি শুধু ফেলে দিবেন পাশাপাশি, ওইসের মধ্যে ওই যে কি বলে, কি খেলে, দাবা খেলে, শুধু চাল দিয়ে দিবেন, ও কাটার ক্ষমতা নেই। সবার সব দোষ গুণ টেনে বের করে নিয়ে আসবে একটাই। ধর্মের সঙ্গে দিয়ে দিবেন, কোনো অসুবিধাই নেই। বাস্তবতার সঙ্গে দিয়ে দিবেন। এই তো বলি, আপনারা বাস্তবের কথা বলেন, বাস্তববাদী হলে মানবতাবাদী হওয়া যায় না। আর আধ্যাত্মিকবাদী, প্রচলিত আধ্যাত্মিকতা তো মানবিকতা নাই ওদের মধ্যে বসে, তাদের থেকে অনেক ভালো বাস্তববোধ, তাদের সে মানবতার শিক্ষা নেই। এই আপনারা তো জানেন যে বিজ্ঞানী হইলেই, সাহিত্যিক হইলে, কবি সাহিত্যিক হইলেই, ভালো শিল্পী খেলোয়াড় হলেই তাদের কিন্তু মানবতাবোধের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এটা আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটা দর্শন। ওটা বাস্তবতার ঊর্ধ্বে, প্রচলিত ধর্মের ঊর্ধ্বে, সেটা জানতে হবে। সেটা না জানলে তার ভিতরে সেই মানবতা বোধ আসা কঠিন। তো সবাই সেটা জানতে পারবে না, পাইকারি হারে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এটার মধ্যে পৌঁছতে পারবে না। কিছু মানুষ বুঝবে, কিছু মানুষ বুঝলে যথেষ্ট, আরগুলি তালে থাকলে যথেষ্ট, আর কিছুই না। আমি বিশ্বাস করি যে হাজার হাজার মানুষ হবে না, 210-20 জন দেখান হয় কিনা সত্যিকারে বুঝের লোক। কারণ যারা প্রচলিত বাস্তববাদী, তাদের আবার একটা অহং আছে, তাদের আবার একটা ঘো আছে। তারা তার উপরে স্টেজে যাইতে তাদের গড়িমসি লাগবে। সেই তার উপরে স্টেজে না গেলে পরে মানবতাবোধের খনিতে যেতে পারবে না। আচ্ছা, রাখছি আজকে, ভালো থাকবেন। অনেকেই অনেক প্রশ্ন করলেন, যাকে একটু আলোচনা হইল।
আচ্ছা, ভালো থাকবেন। আপনারা আশীর্বাদ রাখবেন যেন আগামীকাল আবার আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে পারি, কারণ জনগণেরও জনার্দন। কারণ মনের একটা ব্যাপার আছে, মনের একটা গুরুত্ব আছে। মনের সাধনা আমি করি, আমি সেই মন সম্বন্ধে কিছুটা উপলব্ধি করি। মানুষের সকলের মনের একটা আশীর্বাদ যদি নেই, সেটার একটা ক্রিয়া আছে ইনডাইরেক্ট। আবার আশীর্বাদ নিলেও ক্রিয়া আছে, আবার মানুষের যদি অভিশাপ নেই, মানে তাদের সবাই যদি আমাকে একটু নেগলেক্টভাবে দেখে, তারও একটা ক্রিয়া আছে, ইনডাইরেক্টভাবে আসে ক্রিয়াটা। সেটা নিয়ে কোনো একদিন সময় সুযোগ হলে আলোচনা করব। একটা গ্রামের মানুষ, একটা মানুষ যদি সকল মানুষের থেকে মনের থেকে উঠে যায়, তার সেই ওখানে মনের দিকে শান্তি পাবে না, স্বতঃস্ফূর্তভাবে কেউ সহযোগিতা পাবে না। আবার সবাই যদি একটা মানুষকে খুব ভালোবাসে, তার কোনো অসুবিধা হবে না, তার চাইতে হবে না, তার মুখ দেখেই মানুষ বুঝতে পারবে তার অসুবিধা সুবিধা। তাই ভালোবাসা আগে তো ভালোবাসবে, তারপরে তার সাথে যোগসূত্র এ হয়। তো যাক, ভালো থাকবেন। আপনাদের কামনা করি যে আপনাদের দিন ভালো যাক এবং মানবতাবোধ জেগে উঠুক, এটি আমার আশা। এবং আপনাদের সেই পথের পথিক আপনারা। এবং আমার এখানে যারা আসে, আমার থিওরি বলছে যারা এখানে আসেন, একের পর এক 2-4 দিন যারা আসেন, তাদের মধ্যে এই ভাব যদি না থাকবে, তার ভিতরে মানবতাবোধ দর্শন যদি নিরপেক্ষতা বোধ না থাকবে, সে এখানে আসতে তার সহ্য হবে না কথা। যার ভিতরে যে আমিত্ববোধ থাকবে, মাতাব্বরি থাকবে, তো সহ্য হবে না। যার ভিতরে পাণ্ডিত্য থাকবে, উল্টাপাল্টা পাণ্ডিত্য, অন্যের দোষ দেখে বেড়াবে, তাদের এগুলো সহ্য হবে না। কারণ এই এত নিরপেক্ষতা আর এত খাঁটি কথা, এগুলি সহ্য করতে হবে না। কেন? কারণ তার তো কোনো স্কোপ, তার ভিতরে যদি লোভ লালসা থাকে, তার ভিতরে পাণ্ডিত্য থাকে, ওই শিক্ষা তো এখানে নেই। ওকে ওইখানে হাওয়া দেওয়া হচ্ছে না, ওর মনে মনে ভালো লাগবে না, তো কাজেই যারা একদম খাঁটি মানুষ, তাদেরই এখানে ভালো লাগবে। তবে কি তাদের বুদ্ধিমান মানুষ সারা বাজার এতদিন আমরা একটা জিনিস জেনে আসছি, বুঝে আসছি, এখন একটা বিরুদ্ধ কথা, এখানে কোনো সেরকম আমাদের কোনো ব্যক্তিত্ব দেখছে না, আমাদের নেতৃত্ব দেওয়ার মতো সেরকম তারা বুঝে উঠতে পারছে না। প্রত্যেকে যেন একটা সংগঠনের একটা নেতৃত্বের দরকার হয়, আগামী দিন যেতে গেলে সরকারের নেতৃত্ব ছাড়া হয় না। তাদের একটা জায়গায় তাদের একটা মনটা আছে, কিন্তু নেতা করলেই যে ক্ষতি, এটা তারা এখনও বুঝতে পারে নাই। প্রচলিত ধ্যান ধারণা, প্রচলিত কোনো ধ্যান ধারণায় এই সংগঠনটা চলবে না। প্রচলিত ধ্যান ধারণায় সংগঠন হবে না, প্রচলিত ধ্যান ধারণায় সেক্রেটারি প্রেসিডেন্ট হবে না, প্রচলিত ধ্যান ধারণায় কোনো আমাদের কোনো আন্দোলন নেই, আমাদের কোনো মিটিং মিছিল নেই, কোনো কিছু নেই। সেই স্টেজ আলাদা। তো কাজেই আপনারা শুধু জেনে রাখেন আগে, পথে কখন কি করতে হবে। আপনার পায়ে যদি কেউ পা দেয় 1বার 2বার 3বার, তখন আপনি প্রতিবাদ করবেনই। এটা কেউ আটকে রাখতে পারবে না। তো আমাদের সমাজে কাজ করতে, যে সমাজের যে পরিস্থিতি বুঝতে পারবো। তবে কি কোনো কিছুর মধ্যে ডাইরেক্ট জড়িয়ে পড়বেন না, কোনো কিছুর মধ্যেই না। শুধু নিরপেক্ষ থাকতে হবে এবং আগলা থাকতে হবে। এক বছর দড়ি মাছ নাচি পানি, অনেক বছর সুবিধাবাদীর ভূমিকা। প্রকৃতির নিয়মটাই সুবিধাবাদী, এটা আবার অনেকে মানবে না, তথাপিত বাস্তববাদীরা মানবে না। দ্বিমুখী নীতি, এটা শূন্যই পূর্ণ, বিপরীত দ্বারার নীতি। হ্যাঁ এবং না, ভালো এবং মন্দ, ঠিক বেঠিক পাশাপাশি চলে, নেগেটিভ পজিটিভ, নারী পুরুষ সব বিপরীত দ্বারা আছে। এই যে শূন্যই পূর্ণ, একটা বাস্তবতা, একটা আধ্যাত্মিকতা। বাস্তবতায় আছে, আধ্যাত্মিকতায় নাই। বাস্তবতার বিপরীত আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতার বিপরীত বাস্তবতা, এই দুইটার সমন্বয় করে চলতে হবে। এটা সমন্বয়, বাস্তবতা অন্যরকম। আমার একদিক দিয়ে আছে রূপ, একদিক দিয়ে নাই রূপ। আমি আজ আছি, কাল নাই। তো এগুলি একটু বোঝার ব্যাপার আছে। তো কাজে আমাদের দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ নতুনত্ব, সম্পূর্ণ আলাদা, খুব সহজ। এখানে কোনো ঝুঁকি নেই, কোনো রিয়াকশনে, কোনো উইদাউট রিয়াকশনে। দেন আমরা যাকেই বলবো না কেন, কেউ আমাদের প্রতি বিরূপ হবে না। কেন? আমরা নিরপেক্ষ কথা, নিরপেক্ষতার একটা মজা হলো এখানে।
আমি যেভাবে নাকি ওই রিলিজিয়ান সম্বন্ধে বলি, মুসলমানদের বলি, ইসলামের বলি, অন্যান্য ধর্মের বলি, কিন্তু সেই হারে কিন্তু আমার প্রতি কিন্তু কোনো ইসলামের হুজুর ওকে রাগারাগি করে না, কোনো সেরকম প্রতিক্রিয়া দিই না। অন্যের ক্ষেত্রে যেরকম প্রতিক্রিয়া দেখা যায়, আমি তাদের থেকে বেশি বলি। আমি যেরকম ইসলামের বিরুদ্ধে বলি, ইসলামের না, নীতি যেটা আমাদের সঠিকটা তুলে ধরি, বিরুদ্ধে মনে হয়, আবার ইসলামের সপক্ষেও বলি। ওরা তো সপক্ষে বলে না, এর গুণও আছে, ইসলামের প্রচুর গুণ আছে, আমি তার গুণটা জানি, অনেকে জানি, সব কিছুর গুণ আছে। গুণ দোষ নিয়ে যে যারা নাকি বলে তাদের যে বলি তাদের অনেক গুণ আছে, তো গুণের পূজারি করতে, গুণের পূজারি হলে অসুবিধা থাকে না, দোষ কেটে যায়। ওই যে নন্দলাল গানের মতো, হোক কালো, কিন্তু ছেলে যদি ভালো হয়, গুণ থাকে, তাহলে কালো তো অসুবিধা নেই। একটু মাতাল হলে অসুবিধা নেই, যদি একটু নেতামন্ত্রী হয় অসুবিধা কি? তো ওরকম আর কিছু, সব কিছুর মধ্যে ভালো আছে। ভালোর সাধনা যদি আমরা করতে পারি, ভালো রূপটা ধরে যদি আমরা যেতে পারি, তাহলে দুনিয়ায় সব জায়গায় যাওয়া যাবে অবাধ গতি। প্রত্যেকের ভালো রূপ আছে, ভালো গুণ আছে, প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা প্রতিষ্ঠানের, প্রত্যেকটা মতবাদের ভালো দিক আছে, একটার থেকে একটা ভালো আছে। তার কাছে যেতে হলে তার ভালো গুণটা নিয়ে যেতে হবে, তবে একদম তার রান্নাঘরে ঢুকে যাওয়া যাবে, অসুবিধা কিছু নেই। আর তার খারাপ কালচার করে যাওয়া যাবে না। এটা হলো একটা ফর্মুলা, এটা প্রকৃতির ফর্মুলা, এবং আমরা সেই ফর্মুলায় প্রয়োগ করি। আমাদের গুরুর নির্দেশ তাই, তোমরা গুণের পূজারী, নিন্দা কালচার আমাদের উদ্দেশ্য নয়। তাহলে গুণটাকে আগে নিয়ে আমাদের যেতে হবে, তাহলে পরে সব জায়গায় যেতে হবে, অবাধ বিচরণ, কোনো অসুবিধা নেই। গুণটাকে আগে দিতে হবে, নিন্দাটাকে আগে দিলে হবে না, গুণটাকে আগে দিতে হবে, গুণের পূজারি কর। তারপরে মাঝে মাঝে সম্পর্ক, গুণের পূজাতে সম্পর্ক হবে, পরে একটু একটু যদি নিন্দা থাকে সেটাকে আস্তে আস্তে বলা যাবে, অসুবিধা নেই, এতে করে সম্পর্ক নষ্ট হবে না। যাক, রাখছি, ভালো থাকবেন, শুভরাত্রি। আরে বিশ্বজিৎ বাবু, কোনো প্রশ্ন তো আজ রাখলে না? না, আর তো কারো কিছু দেখছি না, পরে আবার দেখি, কিন্তু আমি কথা বলার সময় দেখি না। আচ্ছা, রাখছি, ভালো থাকবেন। আগামীকাল আবার যদি সম্ভব হয় আসবো, আপনারা আশীর্বাদ রাখবেন। শুভরাত্রি, আপনাদের সকলের মঙ্গল কামনা করি।